আসন্ন এসব এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বায়োলজিক্যাল সায়েন্সের আমার এই বিশেষ ব্যাচে আজকে মাইক্রোবায়োলজি দুটো ছোট্ট টপিক ডিসকাস করার আছে। একটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া, আর তার সঙ্গে ব্যাকটেরিয়ার সঙ্গে যেটা জড়িত সব থেকে ইম্পর্টেন্ট টপিক নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্র যে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, তাই নাইট্রোজেন চক্রের কটা যে কটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলোকে কি বলে এবং তার সঙ্গে জড়িত ব্যাকটেরিয়ার নাম আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আমরা হেডিং করে নেবো আজকের প্রথম টপিক ভাইরাস। দেখো, যদি ভাইরাস বলা হয়, ভাইরাসকে আমরা কি বলতে পারি? ভাইরাসের চারটে বৈশিষ্ট্য, কেউ একজন একজন একটা করে বলো চারটে বৈশিষ্ট্য। ভাইরাস 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 হচ্ছে জীব-জড় মধ্যবর্তী পর্যায়ের বস্তু। হ্যাঁ, এরা বহু পরিবেশে জড়বস্তুর মতো আচরণ করে এবং পোষক দেয়। এরা প্রজননক্ষম এবং এরা হ্যাঁ, জীবের ন্যায় আচরণ আর করে। সব থেকে ভালো একটা তাই পয়েন্ট এদের কি, এরা হচ্ছে তাদের অকোষীয়। ভালো করে শুনবে। বাধ্যতামূলক পরজীবী। হ্যাঁ, এরা হচ্ছে অকোষীয়। এদের এদের দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বা কোনো কোষীয় অঙ্গ থাকে না। এরা কিন্তু সম্পূর্ণভাবে অকোষীয়। আর আবার এদের দেহে আরএনএ ডিএনএ বর্তমান, তাই এদেরকে আমরা সজীব বস্তু বলতে পারি। কিন্তু এদের এদের কোনো উদ্দীপনায় সাড়া দিচ্ছে না, বিপাক বা শ্বসন ক্রিয়া সম্পাদন হচ্ছে না, বা এদের কোনো কোষীয় সংগঠন নেই। এদেরকে আমরা এই কারণে জড় বলতে পারি। তাই এই কারণে আমরা এটাকে জড়জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হিসাবে বলছি। এবার যদি আমরা বলি, ভাবতে কিন্তু আমাদের টপিকটা জানি তোমরা একটু একটু পড়েছো বা জানো, তাও আমি আলোচনা করে দিই যে ভাইরাসকে মোটামুটি কটা ভাগে ভাগ করা যায়। যদি ভাইরাসের ক্লাসিফিকেশন করতে হয়, ভাইরাসকে তিনটে ভাগে ভাগ করা যায়। ভালো করে দেখো, জানো নিশ্চয়ই কি কি তিনটে ভাগ? কে বলতে পারে কি কি তিনটে ভাগ? স্যার, একটা হচ্ছে ডিএনএ ফার্স্ট ভাইরাস। নোট ডাউন করো না, নোট ডাউন করো। ফাইটোফাজিনি, শুনেছো কিনা আমি জানি না, শোনা উচিত, অবশ্যই শোনা উচিত। ফাইটোফাজিনি বলবো স্যার। নোট ডাউন করো। নেক্সট জুফাজিনি, ওকে। আর 3 নম্বর নোট ডাউন করো ফাজিনি। আগে বলো, তোমরা যারা ক্লাস করছো এই 10-12 জন, তোমাদের মধ্যে এই তিনটে ওয়ার্ড সম্বন্ধে কারা কারা পরিচিত? উদ্ভিদ ভাইরাস হচ্ছে ফাইটোভাজিনি। জু ভাইরাস যেটা উদ্ভিদ ভাইরাস প্রাণী ভাইরাস নয়, এটা ব্যাপারটা ভালো করে বোঝো। যে এখানে উদ্ভিদ ভাইরাস এতটাও কোষীয় সংগঠন ভাইরাসের নেই যে ভাইরাসকে আমরা উদ্ভিদ প্রাণী বলতে পারবো। যেটা মানে অকোষীয় তাকে আমরা কি করে উদ্ভিদ প্রাণী ইউক্যারিওটিক বলতে পারি? বংশবিস্তার করে, রোগ বিস্তার করে, যেটা বংশ বিস্তার কথাটাও ঠিক শোনাচ্ছে না। বংশ বিস্তারের থেকেও বড় কথা, যারা হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি হ্যাঁ, করতে পারে সেইগুলোকে বলা হয় এক্স্যাক্টলি যে সমস্ত ভাইরাস উদ্ভিদ দেহে সংক্রমণ ঘটায়। নোট ডাউন করে নাও, উদ্ভিদ দেহে সংক্রমণ, উদ্ভিদ দেহে সংক্রমণ ঘটায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে ফাইটোফাজিনি। আর যারা মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ প্রাণী দেহে সংক্রমণ ঘটায়, ওকে, যারা প্রাণী দেহে সংক্রমণ ঘটাচ্ছে তাদের কি বলা হয়? জুফাজিনি। আর ফাজিনি বলতে কোনটা? এরা সংক্রমণ ঘটাবে, কিন্তু এরা ঘটায় নিম্ন শ্রেণীর জীবদেহে, ওকে। এরাও ঘটায় কিন্তু নিম্ন শ্রেণীর জীবদেহে। তাহলে নিম্ন শ্রেণীর জীবদেহে যদি সংক্রমণ ঘটায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ফাজিনি। যার এক্সাম্পল কি? ফাইকোফাজ শৈবালের দেহে আক্রমণ করে, মাইকোফাজ ছত্রাকের দেহে আক্রমণ করে, জাইমোফাজ ইস্টের দেহে আক্রমণ করে, সায়ানোফাজ নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে এরা কি? এরা হচ্ছে ফাজিনি। এই ফাজিনি দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। তাহলে যে এক্সাম্পলগুলো বললাম একটু শুনে মনে রাখার চেষ্টা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি এক্সাম্পল? মাইকোফাজ কার দেহে সংক্রমণ ঘটায়? ছত্রাকের দেহে। ফাইকোফাজ কার দেহে সংক্রমণ ঘটায়? শৈবালের দেহে। ব্যাকটেরিওফাজ কার দেহে সংক্রমণ ঘটায়? ব্যাকটেরিয়ার দেহে। জাইমোফাজ ইস্টের দেহে। সায়ানোফাজ নীলাভ সবুজ শৈবালের দেহে। এইগুলো কিন্তু একটু মনে রাখাটা উচিত। এটা কিন্তু ফাজিনির আমি ভাগ বললাম আবার, ঠিক আছে? ফাজিনিরও কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে। নেক্সট আমরা যে পয়েন্টে যাব, একটু তাড়াতাড়ি করছি কারণ নাইট্রোজেন চক্র ডিটেলস আলোচনা করব। খুব একটা কঠিন টপিক একদমই নয়। হেডিং করে নাও ভাইরাসের গঠন। হেডিং করবে ভাইরাসের গঠন। দেখো দেখো ভাইরাসের গঠন যদি আলোচনা করতে শুরু করা হয়, তাহলে দেখো ভাইরাস একটা কণাকে আলোচনা করা উচিত। তাহলে একটা কণা, ভাইরাস কণা, যে কণাটা সংক্রমণ ঘটাতে পারে কোনো জীবদেহে, সে উদ্ভিদ প্রাণী বা কোনো নিম্ন শ্রেণীর জীবদেহ হতে পারে। যদি জীবদেহে সংক্রমণ ঘটাতে পারে, ওই সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয়? প্রত্যেকেই পারবে। পারফেক্ট, ভিরিয়ন। তাহলে সংক্রমণযোগ্য একটি ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়। এই যে ভাইরাসের প্রধান গঠনগত যে একক, সেটাও কিন্তু ভিরিয়ন। তাহলে
নর্মালি যদি গঠন আলোচনা করি তাহলে গঠন অনুযায়ী আমরা কটা ভাগ বলতে পারি? ভাইরাসের গঠনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাপসিড, আর একটা ক্যাপসিড, আর সেকেন্ড ভাগ নোট ডাউন করবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। পারফেক্ট, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, তাহলে একটা যদি নিউক্লিক অ্যাসিড হয় তাহলে ক্যাপসিড বলতে বাস্তবিক অর্থে এই ক্যাপসিডটা অ্যাকচুয়ালি কি? কে বলবে? ক্যাপসিডটা অ্যাকচুয়ালি প্রোটিন। এটা নিউক্লিক অ্যাসিডের আবরণ। এটা হচ্ছে প্রোটিন, অ্যাকচুয়ালি প্রোটিন। ভালো করে শোনো, ক্যাপসিডের উপাদানটা হচ্ছে প্রোটিন। ওকে, এই কারণে এই যে দুটো ক্যাপসিড, দ্যাট ইজ প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড গঠিত হচ্ছে বলে এই এদেরকে অর্থাৎ এই ভিডিয়ন কণাকে বা ভাইরাস কণাকে নিউক্লিয় প্রোটিন কণাও বলা হয়। ঠিক আছে, এদের মিলিতভাবে এই ভাইরাস কণাকে নিউক্লিয় প্রোটিন কণাও বলা হয়। নোট ডাউন করে রাখতে পারো, নিউক্লিয় প্রোটিন কণাও কিন্তু বলা হয়, নিউক্লিয় প্রোটিন কণা বলা হয়। এরপরে আমাদের ছোট্ট আলোচনা করে নেওয়ার ব্যাপার, এই ক্যাপসিডের গঠন কিরকম, নিউক্লিক অ্যাসিড কিরকম ভাবে থাকে। তাহলে ক্যাপসিড কিরকম থাকে ভালো করে শোনো, যে ভাইরাসের দেহে কেন্দ্রস্থ নিউক্লিক অ্যাসিডকে ঘিরে একটা বিশেষ আবরক বর্তমান, সেই আবরকটা তৈরি হয় প্রোটিনের দ্বারা। এই আবরণকে কি বলা হয়? এই আবরণকে বলা হয় ক্যাপসিড। মনে থাকবে, হ্যাঁ কি না? এরপরে যেটা জানার প্রয়োজন, এই ক্যাপসিড কি সব ক্ষেত্রে থাকে? যেটা কোশ্চেন ওরিয়েন্টেড, ক্যাপসিড কি সব ক্ষেত্রে থাকে? না। ক্যাপসিড বিহীন ভাইরাসের রোগ। ভেরি গুড, নোট ডাউন করে নাও। জানো তোমরা ক্যাপসিড বিহীন ভাইরাস, একটু ছোট্ট করে হেডিং করে নাও, ক্যাপসিড। তাহলে ক্যাপসিড বিহীনের এক্সাম্পল কি? কে বলবে? পোটাটো ভাইরাস, যেটা পোটাটো ফিভার ভাইরাস। যে সমস্ত ভাইরাসকে ক্যাপসিড বিহীন ভাইরাস, সেখানে না তাকে নগ্ন ভাইরাসও বলা হয়, কারণ নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে আরএনএ থাকে সেই আরএনএ কিন্তু উন্মুক্ত অবস্থায় বর্তমান। এর ক্ষেত্রে দুটো ভাইরাসের নাম লেখো, একটা হচ্ছে পিএসটিভি। কে ফুল ফর্ম বলতে পারে দেখি? পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস। নোট ডাউন করে নাও, আমি হচ্ছে জাস্ট পিএসটিভি লিখলাম, তোমরা ভালো করে নোট ডাউন করো। পিএসটিভি, পোটাটো স্পিন্ডেল টিউবার ভাইরাস। আর একটা নোট ডাউন করবে, রাউস ভাইরাস। রাউস ভাইরাস, এই দুটো কিন্তু ক্যাপসিড বিহীন ভাইরাস। মনে থাকবে কি না? এবার এই ক্যাপসিড বিহীন ভাইরাসকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, কি নাম? ভাইরয়েড। ভাইরয়েড, পারফেক্ট, সুন্দর, ভেরি গুড। নোট ডাউন করে নাও, ভাইরয়েড। ভালো করে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করো, কোনটাকে ভিডিয়ন বলে, কোনটাকে ভাইরয়েড বলে, কোনটা কি মানে কোনটার কি এক্সাম্পল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই। এরপরে আমরা যে এই যে উপাদান বললাম, কি উপাদান বললাম? হচ্ছে নিউক্লিক অ্যাসিড। একদমই ঠিক, কিন্তু গঠনে তো ওরকম নিউক্লিক অ্যাসিড বলাটা উচিত হবে না। নিউক্লিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি থাকছে কার মধ্যে? এই যে নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে অ্যাকচুয়ালি কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড থাকছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিওয়েড। হ্যাঁ কি না? এই নিউক্লিয়েট কথাটা বিভিন্ন সেল বায়োলজির ক্ষেত্রে নিউক্লিয়েট কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপিত। সেই নিউক্লিয়েট কিন্তু ভাইরাসের ক্ষেত্রে যে কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে তাকে কিন্তু নিউক্লিয়েট বলে। তাহলে দেখো, নিউক্লিয়েট কি দ্বারা গঠিত? এটা গঠিত দু প্রকার নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ রাইবোনিউক্লিক অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ আরএনএ আর ডিএনএ দ্বারা গঠিত। কারণ কোষের দেহে, সে কোষটা অকোষী হোক যাই হোক, এই গঠনটা এমন একটা, এটা কোষ পড়া ঠিক উচিত হবে না, এই সংগঠনটা এমন, সেখানে কিন্তু ডিএনএ আরএনএ বর্তমান। ওকে, ডিএনএ আরএনএ কিন্তু বর্তমান, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার ব্যাপার। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায়, যে এই যে ডিএনএ আরএনএ আছে, এই ডিএনএ আরএনএটা কি রকম, কি প্রকার, এটা কিন্তু কোশ্চেন আছে। একটু ছোট্ট করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। দেখো, যদি আমি ডিএনএ এর ক্ষেত্রে বলি, ডিএনএ কি হয় ভাইরাসের ক্ষেত্রে? ভাইরাসের ক্ষেত্রে উভয় প্রকার ডিএনএ লক্ষ্য করা যায়, অর্থাৎ একতন্ত্রী, দ্বিতন্ত্রী। একতন্ত্রী আর দ্বিতন্ত্রী উভয় প্রকার ডিএনএ কিন্তু লক্ষ্য করা যায়। আমি মক টেস্ট নেব, খুঁটিয়ে কোশ্চেন করব, তো ভালো করে প্রত্যেকে কিন্তু রেডি করবে। এবার আরএনএ কি রকম হয়? আরএনএও কিন্তু দু প্রকার হয়। আরএনএও কিন্তু ভাইরাসের দেহে দু প্রকার, একতন্ত্রী আরএনএ আবার দ্বিতন্ত্রী আরএনএ। মনে থাকবে, একতন্ত্রী আরএনএ আর দ্বিতন্ত্রী আরএনএ। এইবার তোমরা দেখো, যেহেতু তোমরা মাস্টার ডিগ্রি, অনেকের কমপ্লিট, অনেকের সাবজেক্ট সম্বন্ধে যথেষ্ট নলেজ আছে, বলা যাবে একটু কোর টপিক নিয়ে ডিসকাস করছি। এই দ্বিতন্ত্রী ডিএনএ কে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি,
বলা যাবে? মানে স্যার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মানে কিভাবে রিপ্রেজেন্ট করে বুঝুন? জাস্ট রিপ্রে মানে কি, জাস্ট ডিএস ডিএনএ, আর একটা আছে সিঙ্গেল হ্যাঁ, স্ট্র্যান্ড ডাবল এসএস স্ট্র্যান্ডেড এসএস ডিএনএ, ডিএনএ। এসএস আরএনএ, ডিএস আরএনএ। কোশ্চেনে কিন্তু এসএস ডিএস কথাটা উল্লেখ থাকবে, খেয়ালে রেখো। এসএস ডিএনএ এসএস আরএনএ মানে কিন্তু একতন্ত্রী ডিএনএ, ডবল ডাবল স্ট্র্যান্ড স্ট্র্যান্ডেড আর সিঙ্গেল। সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো, তবে তবে এখানে কি ছোট ছোট পয়েন্ট আছে। শুধু পয়েন্ট বলতে কি, শুধুমাত্র একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস রয়েছে, শুধুমাত্র দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস রয়েছে, শুধুমাত্র একতন্ত্রী ডিএনএ যুক্ত, দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত। এইরকম কিছু কিছু এক্সাম্পল আমাদের পড়তে হবে। দেখি, ছোট্ট চালে 4টে ভাগ হবে। 4টে ভাগ কি কি? আমি এরকম লিখতে পারি, ডিএস ডিএনএ, এসএস ডিএনএ। এখানে নিশ্চয়ই কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না কোনটা একতন্ত্রী কোনটা দ্বিতন্ত্রী বলছি। যদি অসুবিধা হয় তোমরা কিন্তু ফুল ফর্ম লিখে নাও। ডিএস মানে ডবল স্ট্র্যান্ড, দ্যাট ইজ দ্বিতন্ত্রী, আর এটা হচ্ছে আরএনএ লিখলাম, এটা ডিএনএ লিখলাম। তাহলে এর কিছু স্পেশাল এক্সাম্পল আছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বল, দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাসের উদাহরণ। টু ভেক্টরীয় ফাজ, টি2 টি4, ভেরি গুড। একতন্ত্রী একতন্ত্রী যুক্ত TMB, কলিফাজ, কলিফাজ। এরপরে চলে এসো, এরপরে দেখো দ্বিতন্ত্রী আরএনএ। দ্বিতন্ত্রী আরএনএ কি? দ্বিতন্ত্রী আরএনএ রিও ভাইরাস, ভেরি গুড। রিও ভাইরাস। দেখো এখানে কিন্তু অনেকের এইগুলো কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন। এবার একতন্ত্রী বা সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ক্ষেত্রে কি? এটা হচ্ছে টিএমবি। ঠিক আছে, ভালো করে দেখো 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 দেখো, আমি একটা জিনিস বলি, শোনো, তোমরা কনফিউজ হয়ে যাও না। আমি যেটা লিখছি খুব ভালো করে খাতায় লেখো, এটা মনে রাখো। ঠিক আছে, দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাস টি2 টি4, একতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাস কলিফাজ, দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস রিও ভাইরাস, একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস টিএমবি। কি না মনে রাখবে? ক্লিয়ার প্রত্যেকে? এখান থেকে কোশ্চেন আসতেই পারে, আমি তো পরীক্ষায় দেবো বিভিন্ন প্র্যাকটিস সেটা, কিন্তু তোমাদেরকে যে বই কেন না কেন এই ভাইরাস থেকে এই টপিকটা থেকে কোশ্চেন দেবেই দেবে। ইম্পর্টেন্ট হচ্ছে আরএনএ দিয়ে দেওয়া, তাই এই দুটো কোশ্চেন কিন্তু মাথায় রেখো। বুঝতে পারলে কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ক্লিয়ার? এরপরে আরেকটা জিনিস আমাদের পড়ার প্রয়োজন, যেহেতু আমরা নিউক্লিক অ্যাসিড এখনো কন্টিনিউ করছি, এর মধ্যে নিউক্লিক অ্যাসিডের জাস্ট বাইরে প্রোটিনের আবরক থাকে। তো এরপরে একটা আমাদের টার্ম দিয়ে কোশ্চেন আসে, প্রায়ন। এই প্রায়ন বলতে আমরা কি বুঝি? কে বলতে পারে প্রায়ন কি? প্রোটিনটাই মানে যে প্রোটিন হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, সেই প্রোটিনের অংশটা ডাউন করে নাও। ভেরি গুড, সুন্দর, পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। সংক্রমণযোগ্য প্রোটিন আবরক বা প্রোটিন কণা, তাই বলতে পারো। ভাইরাসের সংক্রমণযুক্ত প্রোটিন আবরক বা প্রোটিন কণাকে কি বলা হয়? কণাকে বলা হয় হচ্ছে প্রাইম। কোনো অসুবিধা নেই। দেখো ভালো করে শুনবে। এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, যে এই তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আরএনএ তার কি ভাগ আমি করলাম। এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, যে সব ব্যাকটেরিয়া, সব ভাইরাসের ক্ষেত্রে না হলেও কিছু ভাইরাসের ক্ষেত্রে কাঁটা সদৃশ্য অংশ বর্তমান, ঠিক আছে, বাইরে পুরো একটা আবরণ থাকে, যাকে কি বলা হয়? যাকে ইংলিশে এনভলভ বলা হয়। নোট ডাউন করো। কাঁটাগুলোকে স্পাইক বলে না স্যার? বলছি। আচ্ছা, উমা ঘোষ কে গো? একটু রেসপন্স করো তো। উমা ঘোষ কি অনন্যা ঘোষ? একটু বলো। আমি উমা ঘোষ বা সুজন ঘোষ জানি না কে উমা ঘোষ। আমি রিকোয়েস্ট এলো, আমি জয়েন করালাম, আমি কিন্তু উমা ঘোষ বলে কাউকে চিনি না। তোমরা যদি কেউ চিনে থাকবে একটু বলো তো, দেখে নাও তো। উমা ঘোষটাই অনন্যা ঘোষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ওই আসলে ফোনটাই চাপ। ঠিক আছে, ওকে, বুঝে গেছি। চলো নোট ডাউন করে নাও যে এনভলভ। ওকে ওকে, এটা ডাউট ছিল। চলো, এই এনভলভ কাকে বলে? এটা কিন্তু সকলের ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা মেনলি প্রাণী দিয়ে সংক্রমিত ভাইরাসের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এই প্রাণী ভাইরাসের ক্ষেত্রে কি হয়? ক্যাপসিডের বাইরে পুরো আস্তরণ থাকে, পুরো আস্তরণ থাকে। এটাকে কি বলে? এটাই কিন্তু এনভলভ বলা হয়। ঠিক আছে, ভালো করে শুনবে। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছি। ভেরি গুড। এটা কি দিয়ে গঠিত হয়?
এটা শর্করা প্লাস প্রোটিন প্লাস লিপিড, এই তিনটে আস্তরণ দ্বারা গঠিত, মানে তিনটে বিশেষ জৈব দ্বারা গঠিত। এবার এই এনভেলপের মধ্যে এই যে গঠনটা কোনো জায়গায় খুব শক্ত হয়ে কাঁটা সদৃশ্য হয়, এর মধ্যে যে কাঁটা সদৃশ্য গঠন লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্পাইক। এটাকে স্পাইক বলা হয়। ওকে, নোট ডাউন করে নাও, কাঁটা সদৃশ্য গঠন। ওকে, যে কাঁটা সদৃশ্য গঠন রয়েছে তাকে কিন্তু স্পাইক বলা হয়, অসুবিধা নেই। এরপরে একটা কোশ্চেন দেয়, এই এই যে এনভায়রনমেন্ট যদি আমরা বলি যে এর যদি মানে একটা কোশ্চেন দেখেছিলাম যে এর গঠনগত একক, এর তো কার্যগত হয় না, এর গঠনগত একক, এর গঠনগত একক কি নামে পরিচিত বলা উচিত? পেলপোমিয়ার। পেলপোমিয়ার। এই তো জানো, মোটামুটি ভালোই জানো, পেলপোমিয়ার। পেলপোমিয়ার। ওকে, দেখো নেক্সট দিন থেকে কিন্তু আমি জুলজি স্টার্ট করব, ঠিক আছে? খুব ভালো করে পড়তে থাকো। এই প্রথম থেকে আজকের এই টপিক পর্যন্ত বোটানির ওপর টোটাল পরীক্ষা কিন্তু এই রোববার হবে, ঠিক আছে? প্রতি রোববার মক টেস্ট নিতেই থাকবো আমি। ওকে, প্রতি রোববার রাত্রিবেলা আমি লিঙ্ক দিয়ে দেবো, সোমবার সারাদিন অন থাকবে, হচ্ছে? তাহলে গঠন স্যার বললেন যে ফিজিওলজি করাবেন? না, ভাবছি জুলজির দিকে যাই, বুঝলে, জুলজির দিকে যাই। জুলজির দিকে যাওয়া উচিত একটু। আমাকে অনেকেই বলছে একটু জুলজিটা একটু পড়িয়ে দিই ওভারঅল, বিশেষ করে অ্যানিম্যাল কিংডমের পার্টটা একটু কমপ্লিট করে দিই, কারণ প্রচুর কোশ্চেন ওখান থেকে থাকে। তারপর ফিজিওলজি পার্টটাও মোটামুটি চেনা টপিক তোমাদের, তো একটু জুলজি, নাহলে একদিন জুলজি একদিন ফিজিওলজি এরকমভাবে এগোতে হবে, নাহলে এক একটা টপিক পুরো কমপ্লিট করে একটা যেতে গেলে না গ্যাপ রয়ে যেতে পারে। তাহলে এটা করতে পারি, একদিন জুলজি একদিন ফিজিওলজি এরকম করতে পারি, ঠিক আছে? স্যার নার্ভাস সিস্টেমটা একটু করিয়ে দেন, ওইটা খুব কঠিন তো হ্যাঁ স্যার, ওইখান থেকে যদি কিন্তু আপনি প্রচুর শর্টকাটে প্রশ্ন করিয়ে দেন না, দিচ্ছে। ওইখান থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে, পাচ্ছি না তো ওটা কিছু। সহজ টপিক তো ওগুলো। আপনি যদি একটু করিয়ে দেন সহজ হয়ে যাবে। তোমরা মানে অনেকগুলো তোমরা শোনো পেপার না, মনে দেখো রাখতে হয় না। একটা জিনিস বলি, শোনো, তোমার তো গ্রুপ আমি করেছি, তোমাদের কোনো কোশ্চেন কোনো কিছু এই ক্লাসের শুরুতে বা ক্লাসের মধ্যে না বলে যদি গ্রুপের সঙ্গে সাথে দিয়ে রাখো না, এটা এটা আমারও ওই টপিক, মানে যে যে জায়গাগুলো তোমাদের অসুবিধা মনে হচ্ছে আমি সেই টপিকের উপর ক্লাসও নিতে পারি, বুঝতে পারলে? আমার একটা সুবিধা হয়। তোমরা একটু আমাকে ব্যক্তিগতভাবে না বলে একটু তোমরা গ্রুপে একটু বলে রাখো, এটা সুবিধা হয়। আমাকে যদি তোমাদের 10-12 জন 10 রকম ব্যাপার নিয়ে বলো, আমি কোনটা শুরু করব কোনটা করবো না, আমি নিজে কনফিউজ হয়ে যাব। তো ওই জন্য না, তোমরা একটু গ্রুপে বলে রাখো কোনটা ডাউট, কোনো কোশ্চেন যে স্যার এই কোশ্চেনটা এই টপিকটা বেশি আসছে, প্র্যাকটিস সেটে এরকম কোশ্চেন দেখতে পাচ্ছি, এগুলো আমাকে গুগলটা ছবি তুলবে, গ্রুপে পাঠিয়ে রাখবে, ব্যাস। ঠিক আছে, যার গায়ে যা প্র্যাকটিসের যা ডাউট আছে, যা কোশ্চেন আছে, আমার আমার দেখতেও সুবিধা হবে, বলতেও সুবিধা হবে। অনেকে আমাকে পার্সোনালি পাঠা, হয়তো আমি রিপ্লাই করতে মানে দেখতে পারি না, কারণ দেখো আজকেও উইকডের মধ্যেও মানে টাইম ম্যানেজ করা বা করা খুব ডিফিকাল্ট। তো তোমাদের একটা জিনিসই বলছি, গ্রুপে কোশ্চেন একটু বেশি করে পাঠিয়ে রাখো যদি কোনো ডাউট বা সমস্যা হয়। ওকে, চলো তাহলে আমি যেটা বলছিলাম, আমি পরের দিন আমি এইভাবে শুরু করতে চাইছি যে একদিন জুলজি করাবো, একদিন ফিজিওলজি করাবো, পুরো ফিজিওলজি করাবো, তারপরে জুলজি ব্যাক করে আসবো, হয়তো জুলজি গ্যাপ থেকে হয়ে যেতে পারে, ঠিক আছে? চল, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এই গঠনগত ও কার্যগত কি বলা হয়? পেলপোমিয়ার বলা হয়। এরপরে যেটা কোশ্চেন যেটা আসে যে ভাইরাস কি শুধু এইসব নিয়ে গঠিত? না, ভাইরাসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভাইরাসের বিশেষ কিছু উৎসেচক লক্ষ্য করা যায়। উৎসেচকের মধ্যে কিন্তু কোশ্চেন আছে, একটা হেডিং করে নাও, উৎসেচক। যেমন কয়েকটা প্র্যাকটিস সেট দেখছিলাম আমি, এই তোমাদের যে কোশ্চেন রেডি করব বলে কোশ্চেন প্র্যাকটিস সেট থেকে দেখছিলাম, তো সেখানে একটা কোশ্চেন দেখছিলাম যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে, কোশ্চেনটা ভালো করে শোনো, তোমাদের কিন্তু এসএলএসটি প্র্যাকটিস সেট কোশ্চেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিম্নলিখিত কোন উৎসেচকটি বর্তমান? ঠিক আছে, এইগুলো কিন্তু কোশ্চেন আছে। তো কয়েকটা উৎসেচকের নাম পরপর নোট ডাউন করো, তার মধ্যে প্রথমেই নোট ডাউন করবে যে নিউরামিনিডেজ। শুনেছ কেউ উৎসেচকের নাম নিউরামিনিডেজ? এই নিউরামিনিডেজ উৎসেচক কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বর্তমান। ওকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বর্তমান। জানি না তোমাদের কোনো বইতে বা কোনো তোমরা কলেজ লাইফে এই টপিকগুলো পড়েছো কিনা, যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে। একইভাবে লাইসোজাইমের নাম তোমরা শুনবে, আমি শিওর। লাইসোজাইম, হ্যাঁ, এই লাইসোজাইম কার দেহে বর্তমান বলা যাবে? এই লাইসোজাইম কার দেহে ব্যাকটেরিওফাজ। নোট ডাউন করে নাও, ব্যাকটেরিওফাজের দেহে বর্তমান, খেয়াল রেখো। নেক্সট, এছাড়া
এছাড়া আরো বেশ কিছু উৎসেচক সেটা বিভিন্ন বিভিন্ন ভাইরাসের দেহে থাকে বা এই ব্যাকটেরিওফাজ বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রেও কমন। আর তিনটে নাম নোট ডাউন করো। একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। নেক্সট নোট ডাউন করবে আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আচ্ছা, তোমরা নিউরামিনিটেজ কখনো পড়োনি? কোনো জায়গায় দেখোনি? দেখোনি? মনে পড়ছে না। থাকা দেখা উচিত, কিন্তু বা কোনো জায়গায় পড়া উচিত। যাই হোক, লিখে নাও আরএনএ ট্রান্সক্রিপ্টেজ। ওকে, তাহলে এই সমস্ত উৎসেচকের নামগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তার মধ্যে দুটো নামকে আমি হাইলাইট করছি, খুব গুরুত্বপূর্ণ, একটা নিউরামিনিটেজ, একটা লাইসোজাইম। এই দুই প্রকার উৎসেচক কোথায় থাকে, কি ব্যাপার, মানে এটা কিন্তু কোশ্চেন আছে, বলছে হ্যাঁ কি না। চল, নেক্সট আমার যেটা জানার প্রয়োজন বা নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে এত কিছু টপিক পড়লাম, এতগুলো ব্যাপার আলোচনা করলাম, তাহলে এখান থেকে কোশ্চেন কেমন দেয়? দেখো, কোশ্চেন বলতে এই ছোট ছোট কোশ্চেনই দেয়, আরএনএ ডিএনএ যুক্ত ব্যাপার, এই কোশ্চেনগুলোই দেয়। আর তেমন এখান থেকে কঠিন তেমন কোনো কোশ্চেন আসে না বললেই চলে। তবে একটা জিনিস আমাদের জানার প্রয়োজন, একটা কোশ্চেনের খুব গুরুত্বপূর্ণ, যে এই যে উৎসেচক নিয়ে যখন কোশ্চেন আসে, উৎসেচকের সঙ্গেও আর একটা কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জাস্ট লিখে রাখি, যে যেটা আমি মানে খেয়াল পড়লো না, আমার বলা উচিত ছিল, যে কোশ্চেনটা প্র্যাকটিস সেটে দেখেছি আমি। পক্স ভাইরাস, পক্স ভাইরাসের কোন প্রকার উৎসেচক বর্তমান? কেউ বলতে পারবে? পক্স ভাইরাসে কোন প্রকার উৎসেচক বর্তমান? আচ্ছা, এখানে লিখেছি, সরি, আর হেডিং করছি না। এই যে আরএনএ পলিমারেজ, এটা স্পেশালিস্ট পক্স ভাইরাসের বর্তমান, মনে থাকবে হ্যাঁ কি না। আরএনএ ট্রান্সক্রিপ্টেজ, এটা কার কার থেকে বর্তমান? লিখে রাখো, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা লিখে নাও, মিসেলস, রেবিস, এই সমস্ত ভাইরাসে কিন্তু বর্তমান, এই সমস্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসে বর্তমান, মনে থাকবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটু হেডিং করে নাও, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লিখিয়ে দিই একটু। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোন মানে অবস্থান করে কোথায়? এরা অবস্থান করে এইডস ভাইরাস, দ্যাট ইজ এইচআইভি। ওকে, মনে থাকে জানো। আর এইটা প্র্যাকটিস সেটে বারবার লক্ষ্য করেছি, নিউরামিনিটেজ আর লাইসোজাইম। লাইসোজাইমের সঙ্গে একটা ফ্যাক্টর লিখে রাখো, যেটা বর্ষা বললে, ফসফাটেজ। এটা লেখানো হয়নি, ফসফাটেজ। আচ্ছা, হ্যাঁ, লিখে রাখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। কারণ আমি না মানে এই নিচের গুলো কখনো কোশ্চেন দেখিনি, সত্যি কথা বলতে এরকম কখনো কোশ্চেন আসেনি, যে আরএনএ পলিমারেজ কোন রোগ সৃষ্টি করে বা কোন রোগ সৃষ্টিকারী ভাইরাসের দেহে বর্তমান, কোশ্চেন দেখিনি। কিন্তু মনে হয় মানে যে একটু ডেপলি বলে রাখাটা উচিত, তাই বলে রাখলাম। এই দুটো খুব কমন টাইপের কোশ্চেন, এই দুটো খুব কমন টাইপের কোশ্চেন। স্যার, ফসফেটেজটা কোথায় বললেন? ফসফেটেজ আর লাইসোজাইম ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। শুধু ব্যাকটেরিওফাজ বলবো না, ব্যাকটেরিওফাজ T2T4 নোট ডাউন করে নাও, T2T4। ওকে, ব্যাকটেরিওফাজ T2T4, এটা হচ্ছে লাইসোজাইম আর ফসফেটেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাস, আরএনএ পলিমারেজ পক্স রোগ সৃষ্টিকারী ভাইরাস, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্লুয়েঞ্জা। আরএনএ ট্রান্সক্রিপ্টেজ মাম্পস, মিজেল, রেবিস। ঠিক আছে, হয়েছে? চল, এবার আমরা নেক্সট হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লেখা হয়েছে মোটামুটি, হ্যাঁ কি না? আর হয়েছে না হয়নি? যেটা আমাদের সিলেবাস, এবার আমাদের যেটা সিলেবাস, আমাদের সিলেবাসে কিন্তু ডিরেক্টলি একটু উল্লেখ করে দেওয়া আছে যে ব্যাকটেরিওফাজ। হেডিং করে না একটু, ব্যাকটেরিওফাজ। প্রত্যেকের পরীক্ষা এই আমি নাম্বার দিয়েছি, ভালোই হয়েছে। 2 নম্বরের পরীক্ষা হলে 15টা ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি প্রত্যেককে দেখছি, বেশি নাম্বার যারা পেয়ে যাচ্ছ তাদের মনে হচ্ছে কোশ্চেন সহজ, এরকমই কোশ্চেন আসবে, তা ব্যাপারটা নয়। তুমি একটা কোশ্চেন সহজ মানেই যে সেরকম কোশ্চেন আসতেই পারে না, ওরকম ব্যাপার নেই। এটা ভাবো না কনফিডেন্টলি যে আমার প্রিপারেশন বেটার হচ্ছে, বুঝতে পারলে? অত মানে নার্ভাস হওয়ার বা নিজেকে হীনমন্যতায় ভোগার দরকার নেই যে আমি কি করে বেশি পেয়ে গেলাম, তা নয়। চেষ্টা করো যাতে
18 মানে 20 নাম্বারের পরীক্ষা হলে অন্তত 15 থেকে 18 মধ্যে নাম্বার পাবে। 19-20 পেলে তো খুবই ভালো। এখন একটা ছেলে 20-তে 20 পেয়েছে, পেতেই পারে। সে আমার কাছে বহুদিন থেকে মোটামুটি আলোচনা করতো, ও লাইভ ক্লাস করে না, ও বহুদিন হচ্ছে আলোচনা করে কি কি টপিক পড়বো। সিম্পল 11-12 বই, কোনো গ্রাজুয়েশনের বই ছেড়ে দিয়েছে, 11-12 বই পড়ে। তোমরাও সেরকমই পড়ো না। আর একটা জিনিস বলে রাখি, মানে আমরা এই সুবিধাটা পাইনি রিসেন্ট এই 2023-24 এডিশনে বর্ধন সেন ভক্ত বলো, সাঁতরা পাবলিকেশনের ভক্ত মানে বই বলো, এই বইগুলো যে সেমিস্টার ওয়াইজ যে বইটা আছে না, তুমি কিনতে বলছি না যে কিনে এক্ষুনি শুরু করো, সেমিস্টার সিস্টেমে যে বইটা আছে না, খুব ভালো বই, কিন্তু যথেষ্ট ভালো বই। মানে এই গ্র্যাজুয়েশনের জিনিসগুলোকে যেহেতু নিট ওরিয়েন্টেড পড়াশোনা হয় মেডিকেলের জন্য, যথেষ্ট ভালো বই। ওই বইটা করে নিতে পারলে তোমাদের কিন্তু 9-10-এর কোনো কিছু আটকাবে না, বুঝলে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তাই চলো, ব্যাকটেরিওফাজের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার আমরা চিত্র মোটামুটি আঁকার চেষ্টা করবো। আমি এখন আগে থেকে ছবি রেডি করে রাখিনি, আঁকার চেষ্টা করব। তবে এইটাকে কটা ভাগে ভাগ করা জানো? এর গঠনটাকে 4টে ভাগে ভাগ করা হয়। বলতে পারবে কি কি? হেড, নেক, টেল আর প্রান্তফলক। হেড, নেক থাকে, টেল থাকে আর প্রান্তফলক। এই তো জানো, ভেরি গুড। এই তো ভেরি গুড। মস্তক, গ্রীবা, আর তারপরটা কি বলে জানো? পুচ্ছ। আর হচ্ছে প্রান্তফলক। ওকে, তাহলে এবার এই যে মস্তক যে পার্টটা, এই মস্তক পার্টটা আবার দুটো অংশ দ্বারা গঠিত। কি দুটো অংশ দ্বারা গঠিত। একটা নোট ডাউন করে নাও, ক্যাপসিড বলতে পারো। আর একটা একইভাবে একটা নিউক্লিয়েড, যেটা নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ অংশ, নিউক্লিয়েড। এই ছকের মাধ্যমে আলোচনা হয়ে যাবে। এবার এই গ্রীবাতে কি, গ্রীবারও দুটো অংশ। কি ভেরি গুড, গ্রীবা নল থাকে আর একটা গ্রীবা বেষ্টনী থাকে। পুচ্ছতে কি অবস্থা? একই ব্যাপার, একটা পুচ্ছ নল, একটা পুচ্ছ আবরণী। পুচ্ছ নল নোট ডাউন করবে, পুচ্ছ আবরণী। প্রান্তফলকের 3টে বিশেষ অংশ থাকে, নোট ডাউন করে নাও। একটা হচ্ছে বেস লাইক স্ট্রাকচার, ভিত্তি, একটা হচ্ছে স্পাইক, আর একটা অনুসূত্র। হচ্ছে এই হচ্ছে টোটাল ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। ভালো করে শোনো, এই হচ্ছে টোটাল ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। তাহলে একটু জাস্ট আলোচনা করে নিই যে একটা ব্যাকটেরিওফাজের মস্তিষ্ক কিরকম ভাবে। দেখো, মস্তিষ্কের মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ, মস্তিষ্কের মধ্যে লিখে রাখো, এখানে কিন্তু দ্বিতন্ত্রী আরএনএ পেঁচানো অবস্থায় বর্তমান। ঠিক আছে, এখানে কিন্তু দ্বিতন্ত্রী আরএনএ পেঁচানো অবস্থায় বর্তমান। যে অংশে পেঁচানো অবস্থায় বর্তমান থাকে তার সেটা একটা প্রাচীর দিয়ে ঘেরা থাকে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাপসোমিয়ার। ভালো করে শুনবে। তাহলে কি বলতে পারি যে ব্যাকটেরিওফাজ টি2 এর মস্তক যে প্রাচীর দ্বারা গঠিত বা প্রাচীর দ্বারা ঘেরা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাপসোমিয়ার। হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। হচ্ছে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ এই নিউক্লিয়েডের ক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড করে রাখা উচিত, যে ব্যাকটেরিওফাজ টি2 নিউক্লিয়েডে ড্রাই হাইড্রক্সি মিথাইল সাইটোসিন বর্তমান। খুব ইম্পর্টেন্ট, ছোট্ট করে নোট ডাউন করো। হাইড্রক্সি মিথাইল সাইটোসিন বর্তমান। হচ্ছে এটা কিন্তু কোশ্চেন দেয়, প্র্যাকটিস সেটা দেখেছিলাম। নিম্নলিখিত কোন যৌগটি, ভালো করে শুনবে, এখানে সাইটোসিনের পরিবর্তে এটা বর্তমান। নিম্নলিখিত কোন যৌগটি টি2 ফাজ লেখা ছিল কোশ্চেনটায়, টি2 ফাজের নিউক্লিয়েডে বর্তমান? অ্যান্সার কি? হাইড্রক্সি মিথাইল সাইটোসিন। মনে থাকে জানো। হচ্ছে চলো নেক্সট, যে গ্রীবার ক্ষেত্রে, গ্রীবা বলতে মস্তকের ঠিক নিচে, এখানে চাকতি সদৃশ্য যে অংশটা তাকে বলা হয় গ্রীবা বেষ্টনী। হ্যাঁ কি না? আর যে নলাকার অংশ তাকে বলি গ্রীবা নল। এখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার, এই গ্রীবা বেষ্টনীতে সূক্ষ্ম কিছু রোমের ন্যায় অংশ লক্ষ্য করা যায়, সূক্ষ্ম রোমের ন্যায় গঠন। কেউ বলতে পারবে একে কি বলা হয়? হুইস্কার। ভেরি গুড, পারফেক্ট, নোট ডাউন করো। হুইস্কার বলা হয়।
কখনো কোনো কোশ্চেন হুইস্কার দিয়ে দেখিনি, যেহেতু পয়েন্টটা রয়েছে আমি নোট ডাউন করলাম। একে কিন্তু হুইস্কার বলা হয়, যে সূক্ষ্ম রোমের ন্যায় যে গঠন লক্ষ্য করা যায় তাকে হুইস্কার বলা হয়। হচ্ছে নেক্সট পুচ্ছ। পুচ্ছে তেমন কোনো ব্যাপার নেই, তবে একটু বলে রাখা দরকার এই পুচ্ছ নলের সিটসেই কি বর্তমান এখানেই থাকে হচ্ছে উৎসেচক, যে উৎসেচকের নাম কি লাইসোজাইম। থাকবে লাইসোজাইম উৎসেচক বর্তমান, দেখো লেখানো হয়ে গেছে লাইসোজাইম উৎসেচক, কিন্তু উৎসেচক কিন্তু এখানেই বর্তমান। আর পুচ্ছ নলের ঠিক নিচের অংশে বর্তমান কি ফসফাটেজ। তাহলে দেখো আমি ওখানেও লেখালাম, এখানেও লেখাচ্ছি, এই বোধ উৎসেচক দুটো কোথায় বর্তমান, T2 ফাজের মধ্যে বর্তমান। এরপরে কোশ্চেন দেয় ব্যাকটেরিয় ফাজের মধ্যে কিন্তু এটিপি থাকে, মুক্ত এটিপি থাকে। কোথায় থাকে এই মুক্ত এটিপি? থাকে পুচ্ছ আবরণীতে। বলা যাবে কত অণু মুক্ত এটিপি থাকে? নোট ডাউন করে নাও, 40 অণু মুক্ত এটিপি। এটা পুচ্ছ আবরণীতে বর্তমান। দেখো কোনো কমপ্লিকেশনের মধ্যে আমি যাচ্ছি না, ছকের মধ্যে গিয়ে ছোট ছোট পয়েন্ট যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি নোট ডাউন করে দিচ্ছি। হচ্ছে চলো এরপরে প্রান্ত ফলক বলতে যে ব্যাপারগুলো, যে স্পাইক রয়েছে, যেটা সে স্পাইক বলতে 6টি পায়াযুক্ত, মনে হয় সেই দাঁড়িয়ে আছে কোনো কিছু একটা মানে সূত্রের অনুসূত্রের মতো করে, এটা প্রান্ত ফলক। প্রান্ত ফলকে যেহেতু সেরকম কোনো কি বলবো কোনো রাসায়নিক সম্বন্ধন নেই বা রাসায়নিক সংগঠন নেই, তো এইটা অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। তাহলে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট ক্লিয়ার হলো না? বুঝতে পারলে না কি কি ইম্পর্টেন্ট টপিক, কি কি বোঝার ব্যাপার গেছে বোঝা, না এখনো হয়নি? ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? এরপরে এরপরে আমাদের সিলেবাসে যেটুকু রয়েছে জাস্ট একটু বলে দেবো, সেটা হচ্ছে হেডিং করে নাও টিএমভি, যেহেতু সিলেবাসে রয়েছে। টোবাকো মোজাইক ভাইরাস। দেখো টোবাকো মোজাইক ভাইরাস, দেখো এই টোবাকো মোজাইক ভাইরাসের এর গঠন কিরকম হয়? এর গঠন মোটামুটি মানে বলতে পারি যে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, যদি এক কথায় বলা হয় কি বলবে? যে টোবাকো মোজাইক ভাইরাসের গঠন কি রূপ, কি বলবে? দেখতে কেমন? আরএনএ থাকে আর তারপরে সেই কতগুলো এমনি এমনি দেখতে কেমন, দেখতে কেমন, দেখতে কেমন? হ্যাঁ, এটা বলতে পারি যে এটা লম্বা, দৃঢ় ও দণ্ডাকার। লম্বা, দৃঢ় ও দণ্ডাকার দেখতে হয়। তাহলে এর গঠনটা কিরকম? এর গঠনটা কি কি দিয়ে গঠিত? এর গঠনটা সেই একই রকম, যে কোনো ভাইরাসের গঠনকে থোড়ি চেঞ্জ হয়ে যাবে নাকি? একই রকম, একটা হচ্ছে ক্যাপসিড আর একটা হচ্ছে নিউক্লিয়েড। চেঞ্জ হচ্ছে না, শুধু রাসায়নিক সংবন্ধনটা চেঞ্জ হয়, এটাই আমাদের ইম্পর্টেন্ট। এবার এই ক্যাপসিডে কি থাকে? ক্যাপসিড অংশটা ফাঁপা, এরপরে সর্পিলাকারে বিন্যস্ত থাকে, হ্যাঁ কি না? সর্পিলাকারে বিন্যস্ত থাকে, যেটা সেটা কি দিয়ে গঠিত হয়? সেটাই গঠিত হচ্ছে কি দিয়ে? ক্যাপসোমিয়ার দিয়ে, হ্যাঁ কি না? জাস্ট শুনে রাখো, কোনো সেই অর্থে দেখো যখন ডেমনস্ট্রেশন ক্লাস হবে তখন এই ছবি টবি একটু এঁকে নেওয়া বা জেনে নেওয়ার প্রয়োজন, এখন প্রয়োজন নেই। তো এইটা মনে রাখা দরকার যে টোবাকো মোজাইক ভাইরাসে ক্যাপসিড প্রায় 2125 থেকে 2130টি ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত। আমি ইনফরমেশন দিয়ে রাখলাম, জাস্ট মনে রাখার ব্যাপার হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে আর একটা পয়েন্ট এর সঙ্গে আলোচনা করে না দরকার, প্রতিটি ক্যাপসোমিয়ার 158টি, ভালো করে শুনবে, 158টি অ্যামাইনো অ্যাসিড মানে সমন্বিত পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। নোট ডাউন করে নাও, 158টি অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল সমন্বিত, শৃঙ্খল সমন্বিত লেখা দরকার নেই, অ্যাসিড সমন্বিত পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। ওকে, এটা এই পয়েন্টগুলো কিন্তু ছোট ছোট মনে রাখার প্রয়োজন। এরপরে চলে এসো নিউক্লিয়েড। তাহলে নিউক্লিয়েডের ব্যাপারটা কি? নিউক্লিয়েড বলতে এখানে হচ্ছে আরএনএ ডিএনএ। তাহলে এর আরএনএটা কি রকম, একতন্ত্রী না দ্বিতন্ত্রী? কে বলবে? আলোচনা কিন্তু হয়ে গেছে। ডিএনএ না আরএনএ? আরএনএ। তাহলে এটাকে লিখতে একতন্ত্রী আরএনএ। সেই একই ব্যাপার, ডবল রিপিট, যে এদের নিউক্লিয়েড একতন্ত্রী আরএনএ দ্বারা গঠিত, নাকি না? তাহলে একতন্ত্রী আরএনএ এরা কি করে?
এরা আরএনএ মানে মেনলি টেমপ্লেট হিসাবে কাজ করে এবং পরিপূরক আরএনএ স্ট্যান্ড গঠন করে। এই আরএনএ স্ট্যান্ড ও ক্যাপসিড প্রোটিন একত্রিত হয়ে অপত্য ভিরিয়ন গঠন করে। ঠিক আছে, এটা তেমন আর এখান থেকে টিএমবি থেকে তেমন আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। তবে এটুকু মনে রাখার ব্যাপার যে এর হচ্ছে পোষক কোষ। পোষক কোষ কি? তামাক গাছের পাতা। হ্যাঁ কি না? এর পোষক কোষ কি? পোষক কোষ তামাক গাছের পাতা। এরপরে তোমরা একটা নোট রেডি করো। দেখো, এটা তোমাদের রেসপন্সিবিলিটি। যদি আমার কাছে হেল্প চাও আমি বলতে পারি। ফর এটা নোট কেন বলছি, এটা তোমাদের কাছে প্রচুর অপশান রয়েছে। যদি কোনো না খুঁজে পাও তখনই আমি লিখবো একটা ভাইরাস বলে হেডিং করে, যে বিভিন্ন রোগের ভাইরাস, তার মানে রোগের সঙ্গে জড়িত ভাইরাসের নাম, তার বিজ্ঞানসম্মত নাম এবং কিভাবে বিস্তার করে, এই তিনটে একটা পয়েন্ট তোমরা খাতায় বা কোনো জায়গায় নোট ডাউন করো। তাহলে কি কি? একটা হচ্ছে রোগ বলে হেডিং হবে, একটা ভাইরাস বলে হেডিং হবে, আর সেটা হচ্ছে সংক্রমণ পদ্ধতি, যে কীভাবে সংক্রমিত হয়। এইভাবে এটা একটা তোমরা নোট ডাউন করে নিও, বুঝলে? নোট ডাউন বলতে এটা আমি করলাম না, এটা তোমাদের রেসপন্সিবিলিটি, এটা যে এটাকে রেডি করে নেওয়া। বিভিন্ন রকম যদি হেল্প চাও তাহলে আমি বলতে পারি। যেমন কি, যদি ছোট্ট এক্সাম্পল দিই, যে পোলিও। হ্যাঁ কি না? পোলিও যে ভাইরাসটার নাম কি হয়? পোলিও ভাইরাসের নাম কি? পোলিও ভাইরাস। দেখো, এটা তো একটা এটা তো সাধারণ ছেলেরা বলবে, মানে সাধারণ একটা যাকে জিজ্ঞেস করবো তারা বলবে। তোমরা একটা একদমই তাই, পোলিও মাইলাইটিস ভাইরাস। আমি এইটাই জানতে চাইছি। এই ছোট ছোট টপিক কিন্তু নোট ডাউন করো, বুঝতে পারলে? জলাতঙ্ক, রেবিস ভাইরাস। হ্যাঁ কি না? ডেঙ্গু ভাইরাস বা আরবো ভাইরাস, ইউলো ফিভার তার যে ভাইরাস, হেপাটাইটিস বি, এই যে ভাইরাস, এইডস, HIV, এইরকম করে না। এটা একটা নোট ডাউন করে নাই। বলছি না যে পরীক্ষা আসতে মানে কোশ্চেন আসতেই পারে। বেশিরভাগ কিসে করতে বলছি? যেইগুলো মানুষের দেহে সংক্রমিত হয়। ঠিক আছে, এইগুলো একটা নোট ডাউন করে নিও। তাহলে যদি কোনো কোশ্চেন আসে বা কোনো কিছু ব্যাপার আসে, তাহলে এটা আমরা মানে একদম আনকমন হিসাবে থেকে যাবে না, মানে কিছুটা নোন হিসাবে থাকবে, পরীক্ষা করতে পারবো। হয়তো আসবে না, এই যেহেতু টপিকটা ভাইরাস, তাহলে ভাইরাস সম্পর্কিত রোগও তো কোশ্চেন আসতে পারে না, আমি সেই জন্যই বলে রাখছি। হচ্ছে, অসুবিধা নেই। চল, নেক্সট আমরা যেটা আলোচনা করব, হেডিং করো প্রত্যেকে, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বলো, ব্যাকটেরিয়ার সঙ্গে ভাইরাসের পার্থক্য কি, বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? কেউ একজন। ব্যাকটেরিয়া 4টে বৈশিষ্ট্য। স্যার, ব্যাকটেরিয়া কোষ বর্তমান হার্ড। ব্যাকটেরিয়া কি নিউক্লিয়াস থাকে? না, নিউক্লিয়াস থাকে না, প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, ভেরি গুড। ব্যাকটেরিয়াকে কি বলা হয়? প্রাচীনতম জীব বলা হয়। ব্যাকটেরিয়ার রাইবোজোম কি রকম প্রকৃতির? রাইবোজোম 70s প্রকৃতির। 70s প্রকৃতির, পারফেক্ট। এরা স্বভোজী হয় না পরভোজী হয়? এরা পরভোজী। এরা না, স্বভোজী আর পরভোজী দুটোই হয়। দুটোই হতে পারে। এরা কিন্তু স্বভোজী হতেই পারে। ঠিক আছে, এদের কি সাবেক সঙ্গে রঞ্জক কিন্তু বর্তমান, এটা সাবেক করতেই পারে। হ্যাঁ কি না? এদের জনন পদ্ধতি কিরকম? ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি কেমন? বলো বলো, জনন পদ্ধতি কেমন? অঙ্গজ জনন না যৌন জনন দুটোই হয়? সবগুলোই হতে পারে, অপুংজনী বাদ দিয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরা বংশবিস্তার করে কিভাবে? এদের বংশবিস্তারের জন্য কোন কোষীয় কোষ বিভাজন দায়ী? কে বলবে? কোষ বিভাজন পড়ানো হয়ে গেছে, বলো। এদের কোন কোষ বিভাজন ঘটে? এদের অ্যামাইটোসিস ঘটে। বিভাজনের মাধ্যমে সরাসরি বিভাজন ঘটে। নেক্সট বলো, এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। সুন্দর সুন্দর। এই তো মোটামুটি দেখো, এইগুলো আমি কেন দেখাচ্ছি না বা আলোচনা করছি না, আশা করবো যে এইগুলো তোমরা মানে পরপর করে নিতে পারবে, বুঝে নিতে পারবে। ওকে, এবার ব্যাকটেরিয়ার আর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি ভূমিকা বলো তো? ব্যাকটেরিয়া না নাইট্রোজেন সংবন্ধনে বা নাইট্রোজেন চক্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমাদের সিলেবাসে বা পরীক্ষা ওরিয়েন্টেড টপিক হিসাবে এই নাইট্রোজেন চক্র কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে।
এই নাইট্রোজেন চক্র প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় তো প্রচুর পরিমাণে আসে, অসুবিধা নেই। চলো তাহলে প্রথমে যেটা তোমাদের নিয়ে ডাউট হচ্ছে, বা একটা ডাউট ঠিক বলবো না, মানে একটা সমস্যা থাকে যে পুষ্টি পদ্ধতি জিজ্ঞেস করলাম, কেউ বললে বড়ভোজি, কেউ বললে স্বভোজি, অ্যাকচুয়ালি কি? প্রথমেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা একটু ভাগ করবো যে পুষ্টি পদ্ধতি বলে, পুষ্টি পদ্ধতি বলে ব্যাকটেরিয়ার পুষ্টি পদ্ধতি। তাহলে এই পুষ্টি পদ্ধতি অ্যাকচুয়ালি ক প্রকার বলা যাবে? দেখো, পুষ্টি পদ্ধতি দু প্রকার। কি কি? খুব ভালো করে ছকের সাজে নোট ডাউন করে এক্সাম্পল সহ করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম প্রকার কি? স্বভোজী। প্রথমটা স্বভোজী, আর পরেরটা হচ্ছে পরভোজী। উভয় প্রকার কিন্তু এরা পুষ্টি পদ্ধতি সম্পন্ন করে। স্বভোজী বলতে কি অটোট্রপিক্স, আর এটা হচ্ছে পরভোজী বলতে হেটারোট্রপিক্স। এবার এই যে স্বভোজী বললাম বা অটোট্রপিক বললাম, এটাকে আবার না দুভাগে ভাগ করা উচিত। কেন উচিত? কারণ শুধু স্বভোজীর যে একই রকম পদ্ধতি ভাইরাস অবলম্বন করছে তা নয়। কি, যেহেতু আমাদের টপিকটা একটু গৌরভাবে ঢোকা উচিত, একটা নোট ডাউন করো, ফটো অটোট্রপস, ফটো অটোট্রপস, আর একটা কি কেমো অটোট্রপস। মোটামুটি শোনা জিনিস তো এইগুলো, রেসপন্স করবে, মোটামুটি শোনা জিনিস তো। চলো এরপরে যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু সাইন্টিফিক নেম সহকারে পড়তে হবে। চলো, ফটো অটোট্রপে হয় মানে তারা পুষ্টি সংগ্রহ করে। এক্সাম্পল নোট ডাউন করে রাখো, ক্লোরোবিয়াম, ক্লোরোবিয়াম, ওকে। আর কেমো অটোট্রপসের সাহায্যে বংশবিস্তার করে এরকম, সরি পুষ্টিও সংগ্রহ করে এরকম, নোট ডাউন করে নাও, নাইট্রোসোমোনাস। এই নাইট্রোসোমোনাসই আমরা পড়বো কোথায়? এটাই পড়বো হচ্ছে নাইট্রোজেন সংবর্ধনের ক্ষেত্রে, হ্যাঁ কি না? চলো এরপরে আমরা পরভোজী। এই পরভোজীকে আমরা কটা ভাগ করতে পারি? পরভোজীকে ভাগ করতে পারি দুটো ভাগে, একটা প্যারাট্রপস, একটা মেটাট্রপস। শুনেছো কি না জানি না, শুনতেই হবে বা শোনা তো উচিত। একটা প্যারাট্রপস আর একটা হচ্ছে মেটাট্রপস। একটা প্যারাট্রপস, একটা মেটাট্রপস। দেখো এবার কিন্তু জানি না আর শুনেছো কিনা এর ভাগগুলো, এটা করতে হবে। এই যে প্যারাট্রপস বললাম, এই প্যারাট্রপসকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটু এদিকে চলে আসছি, দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অবলিগেট প্যারাট্রপস, ডাউন করো, অবলিগেট প্যারাট্রপস। আর একটা কি? আর ফেকাল্টেটিভ প্যারাট্রপস। না স্যার, বাধ্যতামূলক পরজীবী বলছি মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি তোমাদের কাছে, তোমরা জানো, কিন্তু একটু মানে বাংলাগুলো থেকে ইংলিশগুলো শুনে রাখো, কাজে লাগবে, বুঝতে পারলে? কাজে লাগবে, কারণ না কোশ্চেন ইংলিশ ভার্সনে তৈরি হয়, বাংলায় কনভার্ট হয় প্রতিটা পরীক্ষায়, মনে রাখো। একইভাবে মেটাট্রপসেরও দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ছোট্ট করে লিখে রাখছি আমি, আর মেটাট্রপস কথাটা উল্লেখ করছি না, একটা জাস্ট লিখে রাখো অবলিগেট, আর একটা লিখে রাখো ফেকাল্টেটিভ। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। চল এবার ব্যাখ্যায় যাই, এবার ব্যাখ্যা করা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। আগে এটা আলোচনা করা যাক যে প্যারাট্রপস বলতে কি বুঝি। কে বলবে প্যারাট্রপস বলতে কি বুঝি? স্যার, যারা অন্য কোনো প্রাণীদেহ বা জীবদেহ অবস্থান করে সেখান থেকে পুষ্টিরস সংগ্রহ করে, সেটাই হচ্ছে পরভোজী বা প্যারাট্রপস। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কারো কোনো এক্সাম্পল বা আর কারো কোনো ব্যাখ্যা? প্যারাট্রপস বলতে কি বুঝি? বলো বলো, বলা উচিত, সুস্মিতার বলা উচিত। প্যারাট্রপস মেটাট্রপস বলতে কি বুঝি? আমি জিজ্ঞাসা করছি, আমি তোমরা রিপিট প্রশ্ন করছো কেন? না পারলে বলবে না, কিন্তু পারলে বলো। পরজীবী মানে তো সেটাই, যারা পোষক দেহ থেকে
পুষ্টি সংগ্রহ করে মানে হ্যাঁ নিজেদের স্যার, বংশ নির্ভর করে তারপর পোষকদের ক্ষতি করে, যেমন স্যার উদ্ভিদের হ্যাঁ, ক্ষেত্রে যেটা অবশ্যই স্বর্ণলতা করে। ওইটাও হতে পারে। হতে পারে মানে, আরে দেখ দেখ, প্যারাট্রপস আর মেটাট্রপস দেখো, পরভোজী আর একটা স্বভোজী মানে কি, যে নিজের পুষ্টি নিয়ে সংগ্রহ করছে, হ্যাঁ কি না? তাহলে একে যদি আমি ফটো আর কেমোতে ভাগ করি, তাহলে কি বলতে পারি? ফটো আর কেমোতে ভাগ করা মানে কি, একটা হচ্ছে আলো সাহায্যে একটা রাসায়নিক সম্বন্ধন, হ্যাঁ কি না? এক্ষেত্রে ভালো করে বুঝবে, এই যখন এই মেটাট্রপস বলছি না, মেটাট্রপসে তোমরা শুনে খুব সমস্যাতেই পড়বে, এর লিখে নাও মৃতজীবী। আর কোনো সমস্যা হওয়ার কথা আছে? নেই তো। না স্যার। এবার চলো প্যারাট্রপস। প্যারাট্রপস বলতে কি? পরজীবী, হ্যাঁ কি না? দেখো ভালো করে কথা দুটো বোঝো, একদম ক্লিয়ার হয়ে যাও। পরভোজী পুষ্টি, এটা কিন্তু পরজীবী, ওকে? এইবার অব্লিগেট কোনটা, ফেকাল্টেটিভ কোনটা, এটাকে কে ব্যাখ্যা করবে? এটা করা উচিত। অব্লিগেট মানে তো স্যার বাধ্যতামূলক পরজীবী, মানে যেটা ওরা পোষক ছাড় থেকে থেকেই ওরা পুষ্টির সংগ্রহ করবে। মানে তার গোটা লাইফ সাইকেলটা বাধ্যতামূলক, মানে কি তার গোটা লাইফ সাইকেলটা জীবনচক্রটা ওখানেই সম্পূর্ণ হয় ওই পোষকদেহে। পোষক দেহেই সম্পন্ন করে। ভেরি গুড, পারফেক্ট ব্যাখ্যা। এই কথাটা লিখে রাখো পারলে, যে সম্পূর্ণ যে লাইফ সাইকেলটা ডিপেন্ড করছে কিন্তু, মানে যে হোস্টের রিসোর্সে বা পোষকের যে যা জীবন, ওদের যা পুষ্টিরস, তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এবার যদি বলা হয় যে ফেকাল্টেটিভ কাকে বলে? ফেকাল্টেটিভ ফেকাল্টেটিভ আর অব্লিগেটের মধ্যে একটাই পার্থক্য, ওদের যে বংশবিস্তার যে পদ্ধতিটা, সেটা যাদের পোষক দেহে হয় তারাই হচ্ছে পূর্ণ, মানে অব্লিগেট তারা। আর যদি বংশবিস্তারটা তারা বাইরে করতে পারে, পোষক দেহের বাইরে, তাহলে তাদের আংশিক বলা। মানে ফেকাল্টেটিভ বলতে আংশিক, মানে এক্ষেত্রে এরা লাইফ সাইকেল বা সার্ভাইকালের জন্য সম্পূর্ণ পোষক দেহের ওপর নির্ভরশীল নয়। কথাটা বোঝা গেল? একটা সম্পূর্ণ নির্ভরশীল, একটা কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল নয়, এইটুকু জাস্ট মনে রাখো। অব্লিগেট বলতে যার জীবনচক্রটা পোষক দেহেই সম্পন্ন হবে, কিন্তু ফেকাল্টেটিভের ক্ষেত্রে পোষক দেহ অবশ্যই গুরুত্বপূর্ণ পুষ্টিরসের জন্য, কিন্তু পোষকের দেহ ব্যতীতও তারা জীবন ধারণ করতে সক্ষম। এবার তাহলে আচ্ছা, মৃতজীবীর ক্ষেত্রে সেই একই ব্যাপার। এরপরে আমার যেটা জানার প্রয়োজন, প্রত্যেকটার এক্সাম্পল বলো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ অবশ্যই। স্যার বলেন তো, পরভোজীর দুটো ভাগ, একটা হচ্ছে প্যারাট্রপিক, একটা মেটাট্রপিক। হ্যাঁ, একটা হচ্ছে পরজীবী, একটা মৃতজীবী। একটা প্যারাট্রপিকটা কি বললেন? পরজীবী আর একটা মৃতজীবী, ভোজী নয় কিন্তু। দেখো প্রথমে আমরা ভাগ করেছি পুষ্টি পদ্ধতিকে স্বভোজী পরভোজী বলে, অটোট্রপিক আর পরভোজী মানে হেটারোট্রপিক, হ্যাঁ কি না? এটা মেন ভাগ। এই ভাগটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। একটা অটোট্রপিক আর হেটারোট্রপিক। হেটারো বলতে কি? পরভোজী। এবারে পরভোজী মানে সে নিজের খাদ্য তৈরি করতে সক্ষম নয়। তার আবার দুটো ভাগ, কি? একটা পরজীবী, একটা মৃতজীবী। কথাটা ক্লিয়ার? পরজীবী বলতে পোষক দেহ, সে পোষক দেহটা জীবিত। মৃতদেহ বলতে যে পোষক দেহটা জীবিত নয়। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার তো? এবার যেটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, দেখো এটা হচ্ছে আমি কনসেপ্টের জন্য বললাম, এবার কোশ্চেনের জন্য, যে অব্লিগেট প্যারাট্রপিক বা অব্লিগেট প্যারাট্রপস এই ভাইরাসের ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি বলা যাবে? কেউ বলতে পারবে? কারো কোনো নলেজে রয়েছে? প্যারাট্রপস মানে পরজীবী, যেটা দেখো যেটাকে পূর্ণ পরজীবী বলতে পারি। কি যেটা পূর্ণ, মানে ইকোলাই হতে পারে। ইকোলাই না, ইকোলাই নয়, নোট ডাউন করে নাও। নিসেরিয়া গনেরি, স্পেলিং কিন্তু তোমরা দেখে লিখবে, ঠিক আছে? নিসেরিয়া গনেরি। এবার কোশ্চেন, এই নিসেরিয়া গনেরি কথাটা তোমরা কোন রোগের ক্ষেত্রে শুনেছো? গনোরিয়ার ক্ষেত্রে। গনোরিয়া রোগের ক্ষেত্রে। দেখো এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? যাই হোক, সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এটা পরে অন্য টপিক। এটা এরপরে হচ্ছে যেটাকে বলি আমরা যে আংশিক পরজীবী বা বাধ্যতামূলক নয়, তার এক্সাম্পল কি? নোট ডাউন করে নাও।
যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। নোট ডাউন করে নাও, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। ঠিক আছে, লেখা হচ্ছে, অসুবিধা নেই। চল এরপরে পূর্ণ মৃতজীবী অর্থাৎ মানে অব্লিগেট মেটাট্রপ, এর এক্সাম্পল কি বাস্তবে? এটার এক্সাম্পল যে ক্লস্ট্রিডিয়াম হবে। ভেরি গুড, সুন্দর এক্সাম্পল, লিখে রাখো ক্লস্ট্রিডিয়াম। নোট ডাউন করো ক্লস্ট্রিডিয়াম। আর ফেকাল্টেটিভ যেটাকে পূর্ণ পড়ো আংশিক বলে, এটা কি বলতে পারি? এটা হচ্ছে কলেরা রোগে, ভিব্রিও কলেরি হচ্ছে ভিব্রিও কলেরি। বোঝা গেছে? তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকগুলো, এই নামগুলো একটু ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। হচ্ছে লেখা হয়েছে, হলে বলবে, হলে বলবে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এছাড়া ব্যাকটেরিয়াকে তো আরো ভাগ করা যায়, ব্যাকটেরিয়াকে অনেক ভাগেই ভাগ করা যায়, যার মধ্যে আর একটা ভাগ আছে যে রঞ্জিত করার অনুযায়ী, রঞ্জিত করার ধর্ম অনুযায়ী, যে রঞ্জিত করা বা স্ট্যান্ডিং প্রপার্টির উপর ভিত্তি করে দুটো ভাগ করতে পারি, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। হ্যাঁ কি না? যেটা হচ্ছে রামরঞ্জকে রঞ্জিত হয় সেটা গ্রাম পজিটিভ, যেটা রঞ্জিত হয় না সেটা কি গ্রাম নেগেটিভ, মোটামুটি জানার ব্যাপার। এরপরে আরো ভাগ করা যায় কিসের ভিত্তিতে? যে থার্মাল সেন্সিটিভিটি, তাপ সহিষ্ণুতা, যে কেউ শৈত্য প্রেমী, কেউ মধ্যম তাপ প্রেমী, আর একটা তাপ প্রেমী যেটাকে তাপে ভালোই থাকতে পারে। তো এইগুলো না মানে একদম সিম্পল টপিক, এইগুলো তেমন আমি গুরুত্বপূর্ণ বলছি না, কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন খুব কম আসতে লক্ষ্য করা যায়। এরপরে যেটা তোমাকে ভাইরাসে যেমন বললাম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর একটা টপিক নিজেরা রেডি করবে, এটা তোমাদের একটু বলে রাখলাম। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে এমনি যে টপিকতে রয়েছে, জুলজিতে যে টপিকটা রয়েছে, যে এভরিডে লাইফে যে বায়োলজি, সেইখানে টপিকটা রয়েছে কি, নোট ডাউন করো, ব্যাকটেরিয়া ইন ইন্ডাস্ট্রি। নোট ডাউন করো, এই টপিকটা কি তোমরা একটু লিখে নিও বা একটু রেডি করে নিও। এটা তোমাদের দায়িত্ব দিচ্ছি, যদি না পারো তখন আমি খাতায় লিখে পাঠিয়ে দেবো। লিখে নাও শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া। ওই যে চ্যাপ্টারটা আছে না, মানব কল্যাণী জীবাণু, ওই চ্যাপ্টারটা ওই টপিকের মতোই, যেহেতু ব্যাকটেরিয়া বলছি তাই এটা আমি ছেড়ে যাচ্ছি না। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া কেন বলছি টপিকটা, যে আমাদের শিল্পক্ষেত্র ইন দ্য সেন্স নট ইন্ডাস্ট্রিয়াল পারপাস, আমাদের ডেইলি লাইফে ব্যাকটেরিয়ার কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন এগ্রিকালচারে, কৃষিকাজ, এই কৃষিকাজে যে ব্যাকটেরিয়া, এই যে নাইট্রোজেন সংবন্ধন, এটা আমি জাস্ট নোট ডাউন করাবো নাইট্রোজেন সাইকেল হিসাবে। ওকে, কিন্তু এটা তো শুধুমাত্র নয়, এই নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র বললেই যে সব কিছু হয়ে যাবে তা নয়। এছাড়া কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো এমনি ধান চাষের ক্ষেত্রে ডিরেক্ট ইউজ করা হয়, সার হিসাবে ইউজ করা হয়, সেইগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া যেটা হচ্ছে খাদ্য সামগ্রী প্রস্তুতি, ওকে, এইগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। যেমন পনিরে কোন ব্যাকটেরিয়া অণুজীব হিসেবে থাকে, মাখনে কোনটা থাকে, তোমার হচ্ছে কেকে কোনটা থাকে, এইগুলো একটু ছোট ছোট রেডি করে নেওয়া দরকার। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, যে হচ্ছে নোট ডাউন করে নিতে পারো, যে লেদার ইন্ডাস্ট্রি। ওকে, লেদার ইন্ডাস্ট্রি, এই লেদার ইন্ডাস্ট্রি বলতে ফার্মেন্টেশনটাও পুরোপুরি ব্যাকটেরিয়া নির্ভর। তাহলে ট্যানিং এর ক্ষেত্রে কোনটা কোন উৎসেচক, কোন জীবাণু কাজে লাগে। তারপরে নেক্সট নোট ডাউন করে নিতে পারো, যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক্স। ওকে, এই অ্যান্টিবায়োটিক্স আমি তোমাদের একটু হেল্প করেই দিলাম। এই চারটে টপিক একটু খাতায় তোমরা রেডি করো, নিজেদের দেখে নিও। যদি কোনো জায়গায় না পাও তখন আমাকে বলো, আমি এগুলো বলে দেবো। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নাম রেডি করে রাখাটা প্রয়োজন। ঠিক আছে, তারপরে সেই এগুলো কি নামগুলো করে রাখবো? নামগুলো করে রাখবে, হ্যাঁ নামগুলো করে রাখবে। দেখো, এইটা হচ্ছে উপকারী পারপাসে বলতে পারি, পজিটিভ ওয়েতে। এবার নেগেটিভ ওয়েতে বলতে কি, ডিজিজ বা রোগ, হ্যাঁ কি না, মানব দেহে এই ব্যাকটেরিয়ার প্রভাবে কি কি রোগ হয়, যেমন ভাইরাসের ক্ষেত্রে বললাম সেই রোগ, এখানে রোগের নাম, ব্যাকটেরিয়া, সংক্রমণ। তাহলে এইভাবে একটু নোট ডাউন করে নিও, রোগ, ব্যাকটেরিয়া,
ব্যাকটেরিয়া আর হচ্ছে সংক্রমণ। সংক্রমণ বলতে কি মানে বুঝলাম না। মানে সংক্রমণ বলতে কিভাবে সংক্রমিত হয়, কিভাবে সংক্রমিত হয় সেই রোগে, বুঝতে পারলে? কি কি রোগে কিভাবে সংক্রমিত হয়, এক্সট্রা ইনফরমেশন হিসেবে একটু নোট ডাউন বা একটু রেডি করে নিও, ঠিক আছে? এই যে প্লেগের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে, বা কোন ব্যাকটেরিয়া এতে হয়, কলেরা কোন ব্যাকটেরিয়ার নাম, স্পেশাল ব্যাকটেরিয়ার নাম, শুধুমাত্র এ নয়, একদম বিজ্ঞানগত নাম হিসাবে একটু নোট ডাউন করে রেখো, ঠিক আছে? এইটা কিন্তু একটু মানে বলবো না যে পরীক্ষায় আসতেই পারে, যদি আসে তাহলে সমস্যা যেন না পড়ো, সেই জন্যই আমি কিন্তু এই টপিকটা বলে রাখছি, ঠিক আছে? নেক্সট প্রত্যেকে হেডিং করো নাইট্রোজেন চক্র বলে। নেক্সট হেডিং করো নাইট্রোজেন চক্র বলে। হেডিং করো নাইট্রোজেন চক্র। আচ্ছা, কে কে একদম ভুলে গেছে এই নাইট্রোজেন সাইকেল? কারো কোনো আইডিয়াই নেই, একদম একটু রেসপন্স করো যে একদম ভুলে গেছি, বা আমি যে মাইক্রোবায়োলজি বলেছিলাম একটু পড়ে রাখতে একদম দেখিনি, একটু জিজ্ঞেস তোমরা বলে দাও যে স্যার একদম দেখিনি বা কিছু। সেটা আমার দেখা হয়নি। কিছু হয়নি, একদম দেখা হয়নি তো কোনো অসুবিধা নেই, না। একদম বেসিক থেকে বলবো, খুব ভালো করে নোট ডাউন করবে। দেখো, এই নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র মানে কি? আমাদের মানে যে বিশেষ মানে জৈব রাসায়নিক চক্রে বা যে বিশেষ পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে, মাটির নাইট্রোজেন বায়ুমণ্ডলে এই যে আবর্তনটা হচ্ছে, দিয়ে পরিবেশের যে নাইট্রোজেনের যে সমতা, এটাকেই বলি কি, এটাকেই বলা হয় হচ্ছে নাইট্রোজেন চক্র। কেন নাইট্রোজেন চক্র এখানে করে রাখছি? এই নাইট্রোজেন চক্র কিন্তু তোমাদের সিলেবাসে স্পেশাল করে ইনক্লুড করে দেওয়া আছে উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিয়া। এই নাইট্রোজেনের চক্রে মোটামুটি 4টে পদ্ধতি আছে, বা 4টে স্টেপ আছে, পদ্ধতি বলাটা ঠিক হবে না, 4টে স্টেপ আছে। 4টে স্টেপের নাম পড়বো, তারপরে আমি মানে মোটামুটি ডায়াগ্রামিক্যালি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে স্টেপের নাম কি নোট ডাউন করে নাও, নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ, এটা তোমাদের 11-12 কোথায় আছে আমার ঠিক খেয়াল নেই, যদি থাকে একটু দেখে নিতে পারো, বা গ্র্যাজুয়েশনে কোথায় এই টপিকটা এরকমভাবে পড়েছিলে একটু দেখে নিতে পারো। আমি এটা আমার মানে খেয়াল নেই, আমার মানে জানি না, আমার মনে নেই। ওকে, প্রথম হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ। তারপর নোট ডাউন করো মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। মাটির নাইট্রোজেন, মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, জীবদেহে প্রবেশ। তারপর নোট ডাউন করবে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে প্রবেশ, নাইট্রোজেনের মাটিতে প্রবেশ, মাটিতে প্রবেশ। আর লাস্ট স্টেপ কি? লাস্ট স্টেপ হচ্ছে নাইট্রোজেন মোচন, যাকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ডিনাইট্রিফিকেশন। ডাউন করো নাইট্রোজেন মোচন, বুঝছে? তাহলে এই 4টে পরপর স্টেপ ওয়াইজ কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে। আমি বলছি না যে এই প্রক্রিয়া এইটা শুরু এটা শেষ, না, এটা কিন্তু একটা চক্রাকার পদ্ধতি। হয়েছে? প্রত্যেকে লেখা হয়েছে? রেসপন্স করবে। লেখা হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল, এরপরে আমরা ভালো করে বুঝবি যে আমি কিভাবে বলছি বা কিভাবে করছি। তাহলে গোটাটা কিন্তু ডায়াগ্রামিক্যালি বলবো, ভালো করে দেখো। দেখো, একটু ধীরে ধীরে বুঝে নাও, কারণ এগুলো তোমরা যখন টিচার হবে বা তোমরা যখন পড়াবে, এটা এইভাবেই না যদি বোঝাতে পারো, কোনো স্টুডেন্ট কিন্তু নাইট্রোজেন চক্র বুঝবে না, বুঝতে পারলে? দেখো কিভাবে কি আঁকার চেষ্টা করছি, যে এইটা হচ্ছে কোনো জল, কারণ জলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, শুধু মাটি বলে নয়, জলও কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। তাহলে একটা নিয়ে বুঝতে পারলে যে একটা বায়ুমণ্ডল আর একটা হচ্ছে মাটি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে লিখে দিই, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ বলতে ভূপৃষ্ঠের আভ্যন্তরটা হচ্ছে মানে মৃত্তিকা অঞ্চল, আর ওপর দিকে হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে প্রথমে কি হয় ভালো করে বুঝবে, প্রথমে কি হয়। তাহলে বায়ুমণ্ডলে কি রয়েছে? সব থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন রয়েছে। তাহলে লিখে নাও ওপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেন একদম মানে 74% নাইট্রোজেন অ্যাভেলেবেল। তাহলে নাইট্রোজেনটা আসছে কিভাবে? নাইট্রোজেনটা আসছে প্রথমে ভালো করে বুঝবে, নাইট্রোজেনটা এই মানে যখন
জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ হয়। মেঘ যখন মানে বজ্রপাত ঘটে, ভালো করে বুঝবে, ও একটা কিন্তু পদ্ধতি রয়েছে। ৩টে পদ্ধতিতে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা মাটিতে মেশে। মাটিতে তো মেশা ব্যাপার, আবার বায়ুমণ্ডলে ফিরে যাওয়া ব্যাপার। তাহলে প্রথমে একটা স্টেপ, প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1 বলবো না, উপায় 1 বা পদ্ধতি 1। সেটা কি? লিখে নাও, বিদ্যুৎ স্ফুরণ, বিদ্যুৎ স্ফুরণ ও বৃষ্টিপাত এর মাধ্যমে। মনে থাকবে? তাহলে কি হয়, যখন আকাশে বজ্রপাত হয় তখন বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? নাইট্রিক অক্সাইড গঠন করে। বিক্রিয়া লেখাটা আবশ্যক। N2+O2 করে কি হচ্ছে? 2NO। 2NO মানে কি? NO মানে কি? নাইট্রিক অক্সাইড। লেখা হয়েছে? নাইট্রিক অক্সাইড। মনে থাকবে? হ্যাঁ কি না? দেখো, রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে আমাকে বলবে। রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাইক্রোবায়োলজি পড়ছি মানে আমাদের রিয়াকশন জানতেই হবে। এর পরের স্টেপে এই যে দেখো লিখে নাও, আমি লেখার জায়গা পাচ্ছি না, তো তোমরা শুনে লিখে নাও। এনও মানে কি? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড পুনরায় বায়ুমণ্ডলে তো অক্সিজেনও আছে রে, হ্যাঁ কি না? তাহলে এই নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, NO2। তাহলে ফার্স্ট স্টেপে কি হলো? স্টেপ 1-এ নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে? এর পরের স্টেপ কি হয়? ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, বুঝে নেওয়া প্রয়োজন। এই নাইট্রিক অক্সাইডটা বৃষ্টিপাত হচ্ছে, দেখো যখন বাজ পড়ে তখন কি হয়? তখন তো মানে বৃষ্টিও হয়। তাহলে এই উৎপন্ন যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? HNO2 আর HNO3 উৎপন্ন করে। হ্যাঁ কি না? ব্যালেন্স করে নাও। বিক্রিয়া জানা প্রয়োজন, ভাববে না যেটা কেমিস্ট্রি ক্লাস করছি তা নয়। তাহলে HNO2 দ্যাট ইজ নাইট্রাস অ্যাসিড, আর HNO3 নাইট্রিক অ্যাসিড। নোট ডাউন করে নাও ছোট্ট করে। নাইট্রাস অ্যাসিড, আমি নাইট্রাস এ বলে লিখলাম, এ ফর অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড ওকে উৎপন্ন করে। না বুঝতে পারলে আমাকে বলবে স্যার কিচ্ছু বুঝলাম না। হয়েছে? তাহলে স্টেপটা বুঝতে পারলে? ছিল ফাঁকা নাইট্রোজেন, সে এলো কোথায়? সে এলো এই দুটো অ্যাসিডে। হ্যাঁ কি না? রেসপন্স করো। স্টেপগুলো বুঝতে পারলে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হচ্ছে? তাহলে এরা কি করে? এরা বৃষ্টির জল আছে, এরা বৃষ্টির জলের সঙ্গে মাটিতে চলে এলো। রেসপন্স করো, বুঝতে পারলে কিনা? দুটো কিন্তু মাটিতে চলে এলো। মাটিতে তো এলো, মাটিতে কি অ্যাসিড যখন মাটিতে এলো, সে কি হিসাবে কি হিসাবে থাকবে? সে আস্তে আস্তে নাইট্রেটে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়? নাইট্রেটে। এই নাইট্রেটটাই হচ্ছে মাটির মেন উৎস, NO3। নাইট্রেটে কিন্তু কনভার্ট হয়। নাইট্রেট বলতে কি? নাইট্রেট লবণ। লবণ কেন বলছি? মাটিতে তো প্রচুর পরিমাণে বিভিন্ন রকম খনিজ বর্তমান, এরা বিভিন্ন খনিজ লবণের সঙ্গে মিশে নাইট্রেট যৌগ গঠন করে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট গঠন করে। তাহলে মাটিতে মিশে গেল, হ্যাঁ কি না? এটা প্রাকৃতিক উপায়। এই পদ্ধতিতে ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই। ভালো করে শোনো, এই পদ্ধতিতে ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই। হয়েছে? কিন্তু দ্বিতীয় পদ্ধতি, এটা ফার্স্ট পদ্ধতি, একটা উপায় বলতে পারি। দ্বিতীয় পদ্ধতিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটাই ব্যাকটেরিয়া সম্পর্কিত। লিখে নাও যে নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর দ্বারা, নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর দ্বারা, নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু দ্বারা। ওকে? দেখ, তাহলে নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু বলতে কি? মাটিতে বসবাস করি কিছু জীবাণু রয়েছে। কিরকম জীবাণু বলতে? ব্যাকটেরিয়া। যার সব থেকে ভালো এক্সাম্পল কি কি? 3টে নাম বলবো। দুটো ভেক্টর, ক্লস্ট্রিডিয়াম, নোট ডাউন করে নাও। ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর,
অ্যাজোটোব্যাক্টর এবং অ্যানাভিনা, এই তিনটে, যেটা নীলাভ সবুজ শৈবাল। ওকে, যেহেতু লেখাচ্ছি এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়া, বাট এটা শৈবাল। এরা কি করে, এরা বায়ু থেকে ডিরেক্ট নাইট্রোজেনকে নেয়, নাইট্রোজেনকে নিয়ে মাটিতে সঞ্চারিত করে। কথাটা বোঝা গেল? তাহলে বৃষ্টি দিয়ে তো আসছেই, তাহলে এরা কি করছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ডিরেক্ট অ্যাবসর্ব করছে, ডিরেক্ট অ্যাবসর্ব করে নাইট্রেটে কনভার্ট করে দিচ্ছে। ক্লিয়ার হলো? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? আর ইয়ে শূন্য ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ, বুঝতে গেছে। তাহলে না এরাই, স্যার, বলছি কি, হ্যাঁ কি বলো? স্যার এই যে যে এই এরা কি ডিনাইট্রিফাইং ঘটাচ্ছে? মানে আপনি একটু ইংলিশে যদি একটু বলে দেন যে অ্যামোনিফিকেশন ঘটছে না। ডিনাইট্রিফাইং কাকে বলে? ডিনাইট্রিফাইং তো আসছি না, নাইট্রোজেন মোচন করা, এটাতে নাইট্রোজেন সংবন্ধন করা, আচ্ছা, মানে এটা নাইট্রিফিকেশন এটা হচ্ছে, তাই তো? নাইট্রিফিকেশন করছে, আচ্ছা, এটা আচ্ছা, ঠিক আছে। নাইট্রিফিকেশন করছে। ঠিক আছে, তবে এটাকে নাইট্রিফিকেশনও ঠিক বলা উচিত নয়, এটা হচ্ছে নাইট্রোজেন, জাস্ট বলতে পারি যে নাইট্রোজেন ফিক্সেশন ঘটাচ্ছে। দেখো, নাইট্রিফিকেশন ঠিক ব্যাপার নয়, এই প্রসেসটাকে বলতে পারি নাইট্রোজেন ফিক্সেশন, যাকে বাংলায় বলা যায় নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন সংবন্ধন হ্যাঁ, সংবন্ধন বা স্থিতিকরণ, স্থিতিকরণ। স্থিতিকরণ, স্থিতিকরণ। স্থিতিকরণ, সংবন্ধন, বা ইংলিশে বলতে পারি নাইট্রোজেন ফিক্সেশন। কথাটা বোঝা গেল? এখন ফিক্স করা হচ্ছে, এখন কিন্তু মোচন, ত্যাগ এসব কোনো ব্যাপারই হচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে এইটা কি পদ্ধতি হচ্ছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নিচ্ছে, নিয়ে হয়ে যাচ্ছে, মানে একদম ডিরেক্ট নাইট্রেটে অ্যাবসর্ব করে ফেলছে। আর একটা পদ্ধতি আছে, এই জলে কিছু শৈবাল থাকে, আমি যদিও বলে রাখছি এটা শৈবালের আলোচ্য বিষয় নয়, জলে কিছু শৈবাল থাকে, যে শৈবালগুলো কি নাইট্রোজেন গ্রহণকারী শৈবাল, তারাও কি করে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নিচ্ছে, সেটা হচ্ছে একদম নাইট্রেটে কনভার্ট করে দিচ্ছে হচ্ছে। তাহলে যাই হোক না কেন আমার কনভার্ট হবে কিসে, সব নাইট্রেটে। হ্যাঁ কি না? বোঝা গেছে? আর থার্ড পদ্ধতি আমি আলোচনা করলাম না। থার্ড পদ্ধতিটা কিরকম, এটা মানুষের দ্বারা, যেমন কি সার প্রয়োগ, এটা লেখার দরকার নেই বা জানার প্রয়োজন নেই। সার প্রয়োগ বলতে কি, আমরা উর্বর শক্তি বৃদ্ধির জন্য ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন কিছু অ্যাড করছি, যেখানে ডিরেক্ট কি হয়, ডিরেক্ট ওই সার প্রয়োগের মাধ্যমে নাইট্রেট চলে আসছে, সেটা আমার জানার প্রয়োজন নেই। তাহলে তিনটে পদ্ধতি বুঝতে পারলাম, তিনটা না, চারটে পদ্ধতি বুঝতে পারলাম। চারটে পদ্ধতি কি, একটা পদ্ধতি হচ্ছে বিদ্যুৎ স্ফুরণ ও বৃষ্টিপাত, সেকেন্ড পদ্ধতি হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, বা যেটাকে বলতে পারি নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে জীবাণুর সাহায্যে বা ব্যাকটেরিয়ার সাহায্যে, আর শৈবালের সাহায্যে হচ্ছে আবার সার প্রয়োগ করে আসছে। তাহলে এতক্ষণ আমরা কি কতটা পরিণত করলাম, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে এসে নাইট্রেট যৌগ গঠন করছে, কি না? এরপরে কি হচ্ছে কৃমি জাতীয় উদ্ভিদের সাহায্যে তো হচ্ছে যে, বুঝতে পারছি না, বুঝলাম কৃমি জাতীয় উদ্ভিদের মধ্যে যে অ্যানাভিনা নস্টক থাকে তাদের দ্বারাও তো হচ্ছে, না, ডিরেক্ট বায়ু থেকে নাইট্রোজেন। সেটা তো মিথজীবী জীবাণুর দ্বারা হচ্ছে, সেটা মিথজীবী যে সিম্ব গোত্রীয়, যেটা 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 যে সিম্ব গোত্রীয়, যেমন ছোলা, মটর, মুসুর, সিম, ধনে, এই সমস্ত সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে যে অর্বুদের মধ্যে যে রাইজোবিয়াম থাকে, সেই রাইজোবিয়ামে গঠন করে, এরা করে দেয়। তো আমি এইটাকে হচ্ছে এই 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 জীবাণু দ্বারা যে কনসিডার করেছি, আমি এটাকেই কনসিডার করি, তাই আমি মিথজীবীটাকে আর বললাম না আলাদা করে। ঠিক আছে, ডাইরেক্ট গ্রহণ করে মাটিতে প্রবেশ করে দিচ্ছে। এরপরে মাটিতে প্রবেশ হয়ে গেছে, এবার মাটিতে প্রবেশের হয়ে গেছে, আমি সেকেন্ড স্টেপটা কি বলেছি, যে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ কিভাবে, মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ কিভাবে হয়, যে আমরা মাটি থেকে কি করি, কোনো হচ্ছে চাহিদা মেটানোর জন্য কোনো শাক টাক খাচ্ছি, কোনো কিছু খাচ্ছি, বা উদ্ভিদ কোনো মানে কোনো পুষ্টির আমরা নিজেরা, মানুষ বলো বা কোনো মাংসাশী প্রাণী বলো বা কোনো যে কোনো তৃণভোজী প্রাণী বলো, তারা কোনো মাটির জিনিস খাচ্ছে, তারা কি হচ্ছে, তারা নিজেদের চাহিদা পূরণের জন্য যখন কোনো খাদ্য গ্রহণ করছে, সেখান থেকে মাটি থেকেই সেই নাইট্রোজেনটা জীবদেহে প্রবেশ করছে। তাহলে আমাদের যে প্রথম স্টেপটা যে আমি করেছিলাম সেটাও যেমন বললাম, দ্বিতীয় স্টেপটা খুবই ইজি, এখানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের কোনো ভূমিকা নেই। তারপরে স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট, তারপরে স্টেপটা কি বলেছিলাম, জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে এই স্টেপটা। এই স্টেপটা কি, দেখো, মাটিতে নাইট্রেট গঠন হয়ে গেছে, আবার জীবদেহ যখন বিভিন্ন কোনো কিছু খাদ্য গ্রহণ করছে বা কোনো কিছু খাচ্ছে, সেটা জীবদেহে শরীরে ফিরে যাচ্ছে, গরুর শরীরে যেতে পারে, মানুষ শরীরে আসতে পারে, কোনো উদ্ভিদ দেহ আসতে পারে। এরপরে প্রাণীরা
ভালো করে শুনবে, প্রাণীরা কি ত্যাগ করে? রেচন ত্যাগ করে। তাহলে এখানে আর একটাও গুরুত্বপূর্ণ নোট ডাউন করো, প্রাণী রেচন এবং উদ্ভিদ দেহ, এই দুটোই কিন্তু নাইট্রোজেনে রিচড, নাইট্রোজেন মানে নাইট্রোজেন সংবন্ধনযুক্ত জীবদেহ। এদের মাধ্যমে কি হয়? এদের মাধ্যমে পুনরায় এই নাইট্রোজেন কোথায় আসে? মাটিতে আসে। হ্যাঁ কি না? যেটা আমরা থার্ড স্টেপ বলেছি। থার্ড স্টেপ কি বলা আছে? জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। তাহলে কিভাবে হচ্ছে? প্রাণীদের রেচন পদার্থ, মৃত উদ্ভিদ, এগুলি বিয়োজকের দ্বারা বিয়োজিত হয়ে প্রথমে কি হয়? এখানে কিন্তু ডিরেক্ট নাইট্রেট হচ্ছে না। তাহলে প্রথমে কি গঠন করে? অ্যামোনিয়া গঠন করে। দেখো, ভেবে দেখো, আমাদের ইউরিনে অ্যামোনিয়া আছে, হ্যাঁ কি না? অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পরে 2 নম্বর কি গঠন হয়? নাইট্রাইট গঠন হয়। নাইট্রাইট গঠিত হয় কি হয়? লাস্টে নাইট্রেটে পরিণত হয়, হ্যাঁ কি না? তাহলে এই যে গঠন হচ্ছে, এই পদ্ধতিটাকে কি বলতে পারি? এই পদ্ধতিকে বলা হয় অ্যামোনিফিকেশন। মনে থাকবে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। অ্যামোনিফিকেশন ক্লিয়ার? আমি সব লিখিয়ে দেবো কোন পদ্ধতি কি বলে, তার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী। অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন বলতে যেখান থেকে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়ার উৎপত্তি, যা পরবর্তী ক্ষেত্রে নাইট্রাইট হয়, নাইট্রেট হয়। এক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে? ব্যাসিলাস মাইকয়েডিস। আমি লিখিয়ে দেবো, হ্যাঁ কি না? হচ্ছে দেখো, এরপরে নাইট্রেটে অ্যামোনিয়া উৎপন্ন হলো। অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পরে অ্যামোনিয়া কিসে কনভার্ট হচ্ছে? অ্যামোনিয়া কনভার্ট হচ্ছে নাইট্রেটে। সেই নাইট্রেট কনভার্ট হচ্ছে কিসে? নাইট্রাইটে। এই পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে নাইট্রিফিকেশন। কথাটা বোঝা গেল? এই পদ্ধতির নাম হচ্ছে নাইট্রিফিকেশন। কথাটা ক্লিয়ার হচ্ছে? লাস্টে সব যখন এই নাইট্রেটে পরিণত হয়ে যাচ্ছে, নাইট্রেটের পরিমাণ তো বড্ড বেশি হয়ে যাওয়া উচিত, সে কি করবে? সে নাইট্রেট যৌগটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা কিসে পরিণত হয়? বলা যাবে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেনে ফিরে যায়। তাহলে এটা আবার ডাইরেক্ট নাইট্রোজেনে ফিরে যাচ্ছে। এই পদ্ধতির নাম কি? এইটাই বলা হয় ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন নোট ডাউন করে নাও, ডিনাইট্রিফিকেশন। বোঝা গেছে? তাহলে দেখো, অনেকের মধ্যে অনেক ডাউট আছে, আমি ভালো করে স্টেপগুলো লেখাচ্ছি, ভালো করে বুঝবে। তাহলে কি স্টেপ? এটা প্রত্যেকে স্ক্রিনশট নাও, লিখতে না পারলে স্ক্রিনশট নাও, প্রত্যেকে আশা করে নিয়েছো। চলো তাহলে প্রথমে দেখো, খুব ভালো করে বুঝবে। প্রথমে আছে নাইট্রোজেন যৌগ। নাইট্রোজেন যৌগ, যেটা নাইট্রোজেন যৌগ বলতে কোনটা? নাইট্রোজেন যৌগ বলতে যেটা মানুষের রেচন পদার্থ, উদ্ভিদ দেহ, এই যে নাইট্রোজেন যৌগ, এই নাইট্রোজেন যৌগ কিসে পরিণত হচ্ছে? এটা পরিণত হচ্ছে অ্যামোনিয়াতে। ওকে, এটা পরিণত হচ্ছে অ্যামোনিয়াতে। এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম কি? কি মনে হয়? এই পদ্ধতির নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। এবার নেক্সট কোশ্চেন, এই অ্যামোনিফিকেশন তো বললাম, এই অ্যামোনিফিকেশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি বলা যাবে? ব্যাসিলাস মাইকয়েডিস। মনে থাকবে, ব্যাসিলাস মাইকয়েডিস। এবার অ্যামোনিয়া থেকে কিসে পরিণত হয়? অ্যামোনিয়া থেকে পরিণত হয়, খুব ভালো করে দেখো, অ্যামোনিয়া থেকে পরিণত হয় NO2 মাইনাস। NO2 মাইনাস মানে কি? নাইট্রাইট। নাইট্রাইট। এই NO2 থেকে কি পরিণত হয়? NO3 মাইনাস। এটা কি? নাইট্রেট। বোঝা গেল? নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া থেকে পরিণত হচ্ছে একদম নাইট্রাইট হয়ে নাইট্রেট। তাহলে এই পদ্ধতিটার নাম কি? এইখান থেকে একদম ডিরেক্ট এটাই কনভার্ট হচ্ছে। এই পদ্ধতির নাম কি? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। কথাটা এবার ক্লিয়ার হচ্ছে? অনেকে জিজ্ঞেস করছিলে কোন পদ্ধতি কি বলে নাইট্রিফিকেশন। কি কি দায়ী ব্যাকটেরিয়া রয়েছে ভালো করে শোনো। প্রথমে নাইট্রেটে কনভার্ট হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে
নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। আর নাইট্রাইট থেকে নাইট্রেটের জন্য কি কে রেসপন্সিবিলিটি? নাইট্রোব্যাক্টর। মনে থাকবে? হ্যাঁ কি না? বোঝা গেছে? রেসপন্স করো। এরপরে এরপরে এই যে নাইট্রেট উৎপন্ন হয়েছে, এই নাইট্রেট আবার কিসে কনভার্ট হবে বলো? না নাইট্রোজেনে। না নাইট্রোজেনে নাইট্রাইটে। নাইট্রাইট থেকে অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে কি হবে? মুক্ত নাইট্রোজেন। ওকে, এই যে মুক্ত নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম কি? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। ক্লিয়ার হলো? ডিনাইট্রিফিকেশন। এবার এই ডিনাইট্রিফিকেশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটা? নোট ডাউন করে নাও, সিউডোমোনাস। সিউডোমোনাস। বোঝাতে পারলাম? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনটার কি ব্যাকটেরিয়া, কোনটা লাগে, কোনটার কি পদ্ধতি, কোনটার পদ্ধতির নাম কি, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার বুঝতে পেরেছি কি পারিনি। বলো আমাকে, রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একদম হ্যাঁ ক্লিয়ার স্যার বুঝতে পেরেছি। বোঝা যাচ্ছে তো? দেখো এখান থেকে কোনো কোশ্চেন পড়লে যেন মানে পারা যায়, হচ্ছে ভালো করে দেখে নাও। কোনো ডাউট নেই। কোনো পরীক্ষা আমি যেটা রোববার দিন নেব, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবো। ঠিক আছে, চলো তাহলে যে মাইক্রোবায়োলজির পার্টটা আমি শুরু করেছিলাম সেটা কনভার্ট করলাম। আমি একটু বলে রাখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি কিন্তু বেশি গভীরে ঢুকিনি। যে টপিকগুলো বললাম সেগুলো তোমরা একটু ঘরে রেডি করো। যদি কোনো হেল্প চাও বা কোনো ইনফরমেশন চাও আমাকে বলবে, আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, শনিবার দিন এই 3:15 দিয়ে ক্লাস নেব। কোন টপিক ক্লাস নেবো আমি বলে দেবো আগে থেকে, তোমরা একটু পড়ে রাখতে পারবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই। স্যার বলছি যে বোটানির পোর্শনে যে হরমোনের এটা আছে, ওইটা কি আপনি কোনো নোট দিয়ে দেবেন? না আমি পড়িয়ে দেবো। আমি প্ল্যান্ট হরমোন পড়িয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, পড়িয়ে দেবো। টাইম আছে। ঠিক আছে। পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর, পুজোর আগে হবে সেপ্টেম্বরেতে। মোটামুটি এখনো 2-2.5 মাস টাইম আছে। আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওই জায়গাটা আর সেই কোষ কলা, যে জায়গাটা কলা, উদ্ভিদ কলা, যে জায়গাটা, ওই জায়গাটা শোনো, আমি বলছি না যে আমার বোটানি পুরো কমপ্লিট। আমি বোটানিটা বড় পার্ট কমপ্লিট করেছি। আমি একটু জুলজি ফিজিওলজি প্যারালালিক করিয়ে আবার আমি আগস্ট মাসের দিকে বোটানিতে ফিরে আসবো। ঠিক আছে স্যার, অনেকটা হয়ে গেছে বোটানি। অনেকটা হয়ে গেছে বলছি, ওই জন্য জুলজি আর ফিজিওলজিটা একটু এগিয়ে দিই, তারপর আমি ফিরে আসবো আবার।